এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আমার আলোচনা হতে চলেছে। এবং আমি আশা করি যারা আপনারা প্রোগ্রামিং শিখছেন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখছেন, আইদার ফ্রন্ট এন্ড আইদার ব্যাক এন্ড, আপনাদের মধ্যে কেউ হয়তো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখছেন, কেউ কেবল প্রোগ্রামিংটা শিখছেন, বা কেউ শুরু করবেন করবেন বলে ভাবছেন, যে যেই করেন না কেন, আশা করি আজকের এই সেশন থেকে আপনাদের মধ্যে থাকা বেশ কিছু কনফিউশন, বেশ কিছু ইনসাইটস বেরিয়ে আসবে। এবং সেই সাথে আজকের সেশন থেকে এই পাইথন ইকোসিস্টেম সম্পর্কে আমাদের একটা কমপ্লিট, আমি কি বলবো, ইনসাইটস আমরা পেয়ে যাব, যে ইনসাইটস আপনাকে ডিসিশন মেক করতে সহায়তা করবে। এবং সেই সাথে আপনারা যারা নিউ জেনারেশন ডেভেলপার, আমি সবসময় বলি লার্নিং নিউ জেনারেশনের জন্য, কেননা আজকে 2024 সালে আপনি যে বিষয়টা শিখছেন, এখন 2024 বলা একেবারেই মোটেও ঠিক হবে না, কেননা আমরা অলরেডি 2025 সালে চলে এসেছি। তো আজকের এই 2025 সালে আপনি যেই বিষয়টা শিখবেন, একটু চিন্তা করে দেখেন তো, 2025-এ কিন্তু ওই বিষয়টা আপনার ক্যারিয়ারে এসে হিট করবে না। আপনার ক্যারিয়ারে এসে ওই বিষয়টা হিট করতেও 1 বছর 2 বছর সময় দরকার। ওই বিষয়টা যখন আপনার ক্যারিয়ারে এসে ইম্প্যাক্ট করবে, যেখান থেকে আপনার ক্যারিয়ার সামনের দিকে এগোবে, তার জন্য 6 মাস, 1 বছর 2 বছর সময় দরকার। এই জন্য আমি অলওয়েজ যেই বিষয়টাতে বিলিভ করি সেটা হচ্ছে লার্নিং, যেটা আমরা আজকে শিখছি এটা আজকের জন্য নয়, সেটা 6 মাস 1 বছর পরের জন্য। দ্যাটস ওয়াই লার্নারদেরকে আপডেট রাখা, লার্নারদেরকে আপডেটেড বিষয়গুলো নিয়ে অ্যাওয়্যার করা, তাদের ভেতরে সেই ডিসিশনগুলো ছড়িয়ে দেওয়া, বিভিন্ন কনফিউশন নিয়ে আলোচনা করা, এবং তাদের ডিসিশন মেকিংয়ে সহায়তা করার জন্যই আমাদের বিভিন্ন সময় আমাকে আপনি দেখবেন যে এই ফ্রি সেশন ওয়েবিনারের যে আয়োজন, এই আয়োজনগুলো করা হয়। আর আজকের আয়োজনের টপিক ইতিমধ্যেই আপনারা সবাই জানেন, যে আজকের আয়োজনের টপিক হচ্ছে আমাদের পাইথন। এবং এই পাইথনকে সামনে রেখে, পাইথনে যেহেতু আমাদের বাংলাদেশ কমিউনিটির কথা যদি আমি বলি, আমাদের বাংলাদেশের কথা যদি বলি স্পেসিফিকভাবে, আমি আমাদের বাংলাদেশে পাইথন নিয়ে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আর আমরা যারা টিউটোরিয়াল বানাই, বা আমরা কমিউনিটিতে যারা আমরা শেখাই, অ্যাকচুয়ালি পাইথন নিয়ে কাজ খুব কম হয়েছে। বাট এটা আগে থেকেই অনেক বেশি জোরালোভাবে পাইথন ইকোসিস্টেমে আমাদের কন্ট্রিবিউশনের প্রয়োজন ছিল। এবং আপনি এমন একটা সময় আজকে এই ওয়েবিনারে জয়েন করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় পাইথন শেখার জন্য। হয়তো এই সেশনটা 2025-এ এখন না করে যদি আমি এই সেশনটা 2022-এ বা 2021-এ করতাম, তাহলে এতদিনে হয়তো আমাদের কমিউনিটিতে পাইথনের হিউজ একটা ওয়ার্কফোর্স তৈরি হয়ে যেত, যেটার অ্যাডভান্টেজেস আমরা লোকালি এবং গ্লোবালি সব জায়গাতে নিতে পারতাম। বাট খুব দেরি হয়ে গেলেও আমি বলবো যে একেবারে দেরি হয়ে যায়নি। স্টিল উই হ্যাভ সাফিসিয়েন্ট টাইম ইন আওয়ার হ্যান্ড টু মেক এ স্ট্রং পাইথন কমিউনিটি। কেননা আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই, আমাদের ইউটিউবের দিকে তাকাই, আমরা, আপনি দেখবেন যে উই হ্যাভ অলরেডি এ স্ট্রং জাভাস্ক্রিপ্ট কমিউনিটি, যেখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে প্রচুর কাজ হয়েছে এবং হচ্ছে এবং সামনেও হবে। উই হ্যাভ এ স্ট্রং পিএইচপি কমিউনিটি, যেখানে পিএইচপি নিয়ে আহ, আমাদের একেবারে সিনিয়র লেভেল থেকে দুর্দান্ত কাজ হয়ে এসেছে এবং হচ্ছে। উই হ্যাভ এ স্ট্রং ফ্ল্যাটার কমিউনিটি, যেখানেও আমাদের প্রচুর রিসোর্স আছে, টিউটোরিয়াল আছে, আমাদের দিক নির্দেশনা আছে। বাট পাইথনে এখনো বলতে গেলে সেভাবে একেবারেই খুব ম্যাসিভ লেভেলে পাইথন নিয়ে টিউটোরিয়াল বানানো হয়েছে, বা পাইথন নিয়ে কাজ হচ্ছে, পাইথন নিয়ে আমাদের যে হিউম্যান রিসোর্স আছে তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে। এটা অনেক আগে থেকেই আরো দুর্দান্তভাবে শুরু হওয়া উচিত ছিল। বাট আমরা একটু লেট হলেও আমার মনে হয় এখনো আমরা সাফিসিয়েন্ট, একেবারে এতটাও লেট না যে আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। বাট দিস ইজ ভেরি হাই টাইম টু লার্ন পাইথন। কেননা এই যে এআই অটোমেশন টেকনোলজির যে চেঞ্জেসটা, এই চেঞ্জেসটা গত 1-2 বছরে যেভাবে হয়েছে, দ্যাট ইজ কমপ্লিটলি এ ম্যাসিভ চেঞ্জ। ম্যাসিভ চেঞ্জ, এই ম্যাসিভ চেঞ্জটা কিন্তু দেখেন 2022-এও আমরা এভাবে কেউ কল্পনাও করতে পারি নাই যে টেকনোলজির চেঞ্জেসটা বা ট্রান্সমিশনটা এভাবে হবে। আপনি একটু চিন্তা করেন, যখন ওপেন এআই চ্যাট জিপিটি ফার্স্ট আসলো, তখনও ইনিশিয়ালি কিন্তু আমরা কেউই
এইভাবে প্রেডিক্ট করতে পারেনি যে চ্যাট জিপিটি তার ভার্সন 3 থেকে 3.5 3.5 4 ওতে চলে আসবে। এখন সামনে তারা ভার্সন 5 নিয়ে আসতেছে। এক সময় দেখেন শুরুতে যখন চ্যাট জিপিটি আসলো, জাস্ট উইথে জাস্ট একটা 1 বছরের ভেতরে কিভাবে আমাদের টেকনোলজিক্যাল যে ট্রেন্ডস, সেই ট্রেন্ডসটা চেঞ্জ হয়ে গেল জাস্ট 1 বছরের মধ্যে। এই যে একটা হিউজ রেভলিউশনস, এর কারণে হয়েছে কি দেখেন, ডেফিনেটলি আমরা যেরকম ডেভেলপাররা ফাস্টার হয়েছি, আমাদের স্কোপ যেরকম বেড়েছে, আবার যারা খুবই অ্যাভারেজ কাজকর্ম করতো তারা কিন্তু তাদের যে কাজকর্ম চাকরি বাকরি সেটা একটু হুমকির মধ্যেও পড়ে গেছে। সো এখন নেক্সট জেনারেশনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নেওয়ার জন্যই আমি পাইথনের উপরে অলরেডি যথেষ্ট এখানে একটা ট্রাস্ট দেওয়া শুরু করেছি। এবং পাইথন ইকোসিস্টেমের জন্য, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে পরিমাণ টিউটোরিয়াল বানানো দরকার সেগুলো অলরেডি বানানো হয়ে গেছে। পাইথন নিয়ে আপনাদের লার্নারদের জন্য ডকুমেন্টেশন ক্রিয়েট করা, প্রেজেন্টেশন স্লাইডস ক্রিয়েট করা, সিলেবাস রেডি করা, এই বিষয়গুলোর কাজ কমপ্লিটলি প্যারালালি চলছে। এবং এই পাইথন ইকোসিস্টেমে নেক্সট জেনারেশন সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য আমি বলবো পাইথনের বিকল্প নেই। এখন প্রশ্ন হচ্ছে যে রাব্বিল ভাই, আপনি তো আজকে বলছেন পাইথন খুব বেশি ভালো করে শেখেন, কিন্তু আগে কেন বলেন নাই? কেন 2018 সালে বলেন নাই? কেন 2017 সালে বলেন নাই? তখনও তো আপনি টিউটোরিয়াল বানাতেন। তাহলে রাব্বিল ভাই, আপনার এক মুখে দু কথা শুনছি, রাইট? ইয়েস। এক মুখে দু কথা কেন? সামনে যদি অন্য কোনো ট্রেন্ডিং টেকনোলজি এরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করে, যেটা আমার লার্নারদেরকে শেখালে আমার লার্নার কমিউনিটি উপকৃত হবে, আমি সেটা নিয়ে কথা বলবো। দরকার হলে এরপরে নতুন আরো যদি কোনো টেকনোলজি আসে যেটা খুব হিউজ একটা ডিমান্ড ক্রিয়েট করবে লোকালি এবং গ্লোবালি, আমি সেটা নিয়ে কাজ করব। কেননা দিন শেষে আমার যেই চেষ্টা, আমার যেই প্রচেষ্টা, এই সব কিছুই দিন শেষে কোনোটি আমার জন্য নয়, এর সব কিছুই লার্নারদের জন্য। আর আই স্ট্রংলি বিলিভ ইন মাই লার্নার্স, মাই স্টুডেন্টস। কেননা আপনারা যদি সাকসেস হন, সেই সাকসেসটাই আসলে আমাদের সাকসেস। একজন শিক্ষক হিসেবে আমাদের পুরো অস্তিত্বই হচ্ছে আপনারা লার্নাররা। সো লার্নারদের কিসে ইন ফিউচার বেশি ভালো হবে, কোন টপিকটা তাদেরকে পড়ালে তারা তাদের ক্যারিয়ারে বেশি ইনহ্যান্সড হবে, ডেফিনেটলি অ্যাজ এ টিচার হিসেবে আমাদেরকেও কন্টিনিউয়াসলি নিজেদেরকে আপডেট রাখতে হবে। এবং সেই আপডেটেড বিষয়গুলোই নাল্লাদের মধ্যে আমাদেরকে পুশ করতে হবে। আপনি চিন্তা করে দেখেন, একটা সময় আমি নিজেই রিয়াক্ট নেটিভ পড়াতাম। রিয়াক্ট নেটিভ পড়ানোরও আগে আমি জাভা অ্যান্ড্রয়েড পড়াতাম। 2014-15 সাল এই সময় অফলাইনে আমি জাভা অ্যান্ড্রয়েড পড়াতাম। ইউটিউবেও আমার প্রথম টিউটোরিয়ালগুলো শুরু হয়েছে জাভা অ্যান্ড্রয়েড দিয়ে। বাট আমি কিন্তু ওই লেগেসিটাকে ধরে রাখি নাই। কেন ধরে রাখি নাই? সেটা তো আমার নিজের জন্য না। টিউটোরিয়াল বানিয়েছি, টিচিং করছি কার জন্য? লার্নারদের জন্য। তারপরে আলোচনা করা শুরু করলাম রিয়্যাক্ট নেটিভের জন্য। একটা সময় রিয়্যাক্ট নেটিভের কার্ভটা পিছনে পড়ে গেল, ফ্লাটারের কার্ভটা উপরে উঠে গেল। তারপর দুর্দান্ত স্টাইলে আবার ওই ফ্লাটার নিয়ে কাজ করা শুরু করলাম, ডার্ট নিয়ে কাজ করা শুরু করলাম। সো অ্যাজ এ টেক টিচার, অ্যাজ এ টেক ইনস্ট্রাক্টর, আমাদের সবসময় কাজ হবে নিজেদেরকে আপডেট রাখা, এবং সেই সাথে কিভাবে আপনাদেরকে আপডেটেড জার্নিতে নিয়ে যাওয়া যায়, আপডেটেড পাথে নিয়ে যাওয়া যায়, যেটা আপনার ক্যারিয়ারের জন্য প্রয়োজন, সেই বিষয়ে আপনাদেরকে মোটিভেট করা এবং গাইডলাইন করা। কেননা অ্যাট দ্য ডে এন্ড, এই যে আমরা ওয়েবিনার করছি, এই যে কথা বলছি, এই যে পড়াচ্ছি, এর কোনোটি আমাদের নিজেদের জন্য না, এর সবকিছুই আপনাদের জন্য। দ্যাটস ওয়াই গো ফর দ্য নেক্সট জেনারেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট। আইদার সেটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আইদার সেটা হতে পারে এপিআই ডেভেলপমেন্ট, আইদার হতে পারে সেটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, আইদার সেটা ব্যাক ইন ডেভেলপমেন্ট, আইদার হতে পারে সেটা একটা প্যাকেজ ডেভেলপমেন্ট, হতে পারে ছোট্ট একটা মডিউল ডেভেলপমেন্ট। জাস্ট গো ফর দ্য নেক্সট জেনারেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট। আর যার জন্য আমি স্ট্রংলি সাজেস্ট করব, কেননা অলরেডি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, পাইথনের কালচারটা আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে। গ্লোবালি তো এটা আগে থেকেই অনেক হাইলি কেপাবল ছিল, এখন আরো ডে বাই ডে হাইলি কেপাবল হচ্ছে। এখন কিন্তু আর ওই কনভেনশনাল ওয়েব অ্যাপ্লিকেশনগুলো এখন আর খায় না। ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ডে বাই ডে কি হচ্ছে, স্মার্ট থেকে স্মার্টেস্ট হয়ে উঠতেছে। সো আমরা যদি এই ট্রেন্ডের সাথে নিজেদেরকে অ্যালাইন করতে না পারি, অ্যাট দ্য ডে এন্ড
আমার টিচিং ফেইলিওর হবে, আপনারা ফেইলিওর হবেন। আর আমি আমার সাকসেসের জন্য টু মাচ হাংরি। আর আমার সাকসেস নির্ভর করতেছে টোটালি আপনাদের উপরে, যে আপনাদেরকে কতটা সাকসেসফুল করতে আমি পারছি। এই পাইথন ইকোসিস্টেমে আপনি যদি ঢুকে পড়েন, just keep in mind, Python is not only for web application development, Python is not only for machine learning, Python is everywhere. Python প্রত্যেকটা জায়গাতে অলরেডি ইন করে ফেলেছে এবং সাকসেসফুলি ওয়ার্ল্ড ওয়াইড। আমি যদি একেবারেই শুরু থেকে বলি, পাইথন উইথ ইউর ডেটা সায়েন্স একেবারে পাইথন ছাড়া এই জায়গাতে আসলে বিকল্প কোনো কিছু এই মুহূর্তে চিন্তা করা যায় না। আমরা যদি অটোমেশনের ক্ষেত্রে যাই, আমরা যদি মেশিন লার্নিং এর ক্ষেত্রে যাই, আমরা যদি ওয়েব স্ক্র্যাপিং এর জায়গাতে যাই, আমরা যদি ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে যাই, আমরা যদি ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে যাই, আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যাই, এভরিহোয়ার ইজ পাইথন। সো আমার মডার্ন ক্যারিয়ারের জন্য যে স্কোপগুলো খোলা, সেখানে প্রত্যেকটা জায়গাতে যেহেতু পাইথনের রাজত্ব, সো হোয়াই নট পাইথন, হোয়াই নট ডিসকাস উইথ পাইথন, হোয়াই নট লার্ন পাইথন। সো আপনারা পাইথন অবশ্যই শিখবেন। দিস ইজ ভেরি হাই টাইম টু লার্ন পাইথন। এবং পাইথন এই যে রাইজিং যে সেক্টরগুলো, ডেটা সায়েন্স, অটোমেশন, মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট, তো আগে থেকেই রেজিং একটা সেক্টর। ওয়েব স্ক্র্যাপিং বলেন, টাস্ক অটোমেশন করা বলেন, আপনার এআই বলেন, তারপরে ছোট ছোট ডেটা ভিজুয়ালাইজেশন বলেন, এগুলোতে পাইথন যেভাবে ঢুকে পড়েছে, আমাদের ক্যারিয়ারটাকে যদি আমরা নেক্সট জেনারেশনে ইনহ্যান্স করতে চাই, তাহলে ডেফিনেটলি দিস ইজ ভেরি হাই টাইম টু লার্ন পাইথন। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে যে পাইথন ইন্ডাস্ট্রির কোন কোন জায়গাগুলোতে একটা শক্ত অবস্থান অলরেডি দখল করে ফেলেছে। আগে থেকে দখল ছিল অলরেডি, এখন সেটা আরো বেশি হাইলাইটেড আফটার দ্য রেভলিউশন অফ ওপেন এআই, আফটার দ্য রেভলিউশন অফ মডার্ন ইন্টেলিজেন্সি। আমি যদি ওয়েব ডেভেলপমেন্টের কথা বলি, আপনি জ্যাঙ্গোর কথা চিন্তা করেন, আপনি ফ্লাস্কের কথা চিন্তা করেন, আপনি ফাস্ট এপিআই এর কথা চিন্তা করেন, রিকোয়েস্ট রেসপন্সের কথা চিন্তা করেন, এই ওয়েব ডেভেলপমেন্টের জন্য পাইথন ইকোসিস্টেম হ্যাজ হিউজ হিউজ স্টেবল রিসোর্সেস। আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শেখেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে তেমন কোনো রিসোর্স নাই, তাহলে যেটা আপনি শিখছেন সেটা যদি নিজেই রিসোর্সফুল না হয়, সেখান থেকে আপনারও বেনিফিটেড হওয়ার চান্স খুব কম। কিন্তু এই জায়গাতে যদি আমরা এসে একটু পাইথনের কথা চিন্তা করি, পাইথন ইকোসিস্টেম ইটসেলফ হিউজ রিসোর্সফুল। কারণ পাইথন ইকোসিস্টেমের ভেতরে কি নাই আসলে, এখানে কি আছে এটা বলাটাই আসলে খুব সামান্য হয়ে যায়। বরং কি নাই এখানে সেটা খুঁজে বের করাটাই বেশ কঠিন একটা কাজ। আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের কথা বলি, Django is completely a stable framework to develop your monolith web application. ফ্লাস্ক, ফাস্ট এপিআই, এগুলো সব অনেক দিন ধরে ডে বাই ডে এগুলো গ্র্যাজুয়ালি আপডেট হয়ে হয়ে এখন টোটালি স্টেবল। সো ডে বাই ডে আমার ওয়েব ডেভেলপমেন্টে যারা জ্যাঙ্গো জানে, ফ্লাস্ক জানে, যারা ফাস্ট এপিআই জানে, যারা ডিআরএফ জানে, তাদের যেই প্রেডিকশন, তাদের যেই ডিমান্ড, এই ডিমান্ড কিন্তু এখন সামনের দিকে তত্তর করে বাড়তে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি কেন এটাতে গুরুত্ব দেব না? এবং সামনে আমার পাইথন ইকোসিস্টেমে আমার ম্যাক্সিমাম ইফোর্টটা থাকবে। এটা আমি নিজেও ডিসিশন নিয়েছি এবং আমার পুরো টিম সেটার প্রস্তুতি নিচ্ছে, যাতে করে এই পাইথন কমিউনিটিতে একটা হিউজ ইম্প্যাক্ট তৈরি করা যায়, যেটা অ্যাট দ্য ডে এন্ড আমার দেশের জন্য প্রয়োজন, আমার পিপলের জন্য প্রয়োজন, আমার লার্নার কমিউনিটির জন্য প্রয়োজন, যেটা দিস ইজ ভেরি হাই টাইম। আমরা আগে শুরু করতে পারলে, আমার এখন আফসোস হয় যে আরো 2 বছর আগে শুরু করতে পারলে এটা আরো অনেক ভালো হতো। কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামগুলো শুরু করার জন্য আমাদের পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয়। হুট করেই যে কোনো একটা টপিক নিয়েই আমি লেকচার দিতে শুরু করতে পারি না, পড়াতে শুরু করতে পারি না। ওয়েবিনার করা, টিউটোরিয়াল বানানো, এটা বানানোর জন্য একটা প্রস্তুতির প্রয়োজন হয়। এই জ্যাঙ্গো ইকোসিস্টেমের উপরে, পাইথন ইকোসিস্টেমের ভেতরে লাস্ট 1 ইয়ার ধরে আমরা যে প্রস্তুতিটা নিচ্ছি, বলতে গেলে যখন চ্যাট জিপিটি এসে আমাদের একটা হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করা শুরু করলো আমাদের টেক ইন্ডাস্ট্রিতে, বলতে গেলে তখন থেকে এই পাইথনের উপরে কি করা যায় না করা যায় সেটার জন্য আমি সহ আমার পুরো টিমের একটা প্রস্তুতি শুরু
হয়ে গিয়েছিল, সেই প্রস্তুতির যেই আউটপুট, সেই আউটপুট কিন্তু অলরেডি আপনারা দেখা শুরু করেছেন। অলরেডি আমার লার্ন উইথ রাব্বিলে আপনি দেখেছেন মাস্টার ওয়ান পাইথনের উপরে আমি সেখানে ভিডিওস নিয়ে এসেছি। অলরেডি সেখানে 850 জনকে ফ্রিতে পাইথন ট্রেন আপ করার ব্যবস্থা করা হয়েছে। এবং পাইথন নিয়ে আরো অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই যে লম্বা লম্বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, স্লাইডস, ইনফোস, ব্রোশিয়ার, ডকুমেন্টেশন, এগুলো নিয়ে দেখবেন এখন আমি ধীরে 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 হাজির হচ্ছি। সো এই অ্যাপিয়ারেন্সটা বা এই প্রস্তুতিটা আসলে একদিনের না, সেই 1 বছর ধরে যেই প্রস্তুতি আমরা নিয়ে আসছি, সেইটার আউটপুট ইনশাল্লাহ আপনারা পেতে শুরু করেছেন ইতিমধ্যে। এখন ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনি জ্যাঙ্গো শিখবেন, ডিআরএফ শিখবেন, ফ্লাস্ক, ফাস্ট এপিআই, এগুলো ডিমান্ড সামনে হাইলি রেইজ করছে। এখন যদি আপনি পাইথনের কথা চিন্তা করেন, আমি তো জাস্ট একটা ওয়েব ডেভেলপমেন্ট একটা এক্সাম্পল দিলাম, কিন্তু পাইথন এমন একটা ইকোসিস্টেম, এটা পুরো সফটওয়্যার ইন্ডাস্ট্রিটাকে জাস্ট লাইক এ অক্টোপাস, অক্টোপাস যেরকম চতুর্দিক থেকে আঁকড়ে ধরে ওরকম আঁকড়ে ধরেছে, এবং মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরে যেই ফিচার্স গুলো প্রয়োজন এর ডিমান্ড ফুলফিল করার জন্য দেয়ার ইজ নো ওয়ে উইদাউট পাইথন। হ্যাঁ, অবশ্যই এই জায়গাগুলো, কিছু কিছু জায়গা আপনার পিএইচপি লারাভেল দিয়েও ম্যানেজ করা পসিবল, কিছু কিছু জায়গায় জাভাস্ক্রিপ্ট দিয়ে পসিবল, কিছু কিছু জায়গায় নোড জেএস দিয়ে পসিবল। কিন্তু যেখানে পাইথন এক ছাদের নিচে আপনাকে মডার্ন টুলস অ্যান্ড টেকনোলজিস ট্রেন্ডস সবগুলো দিচ্ছে, সো হোয়াই নট পাইথন। আমি যদি ডেটা ম্যানিপুলেশনের কথা বলি, এখনকার ওয়েব অ্যাপ্লিকেশনগুলো দেখবেন আগের মতো আর নাই। এখন ওয়েব অ্যাপ্লিকেশন অনেক বেশি পার্সোনালাইজড অ্যাপ্লিকেশন হয়ে গেছে, অনেক বেশি ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এখন যা কিছু হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে, এভরিথিং ইজ ডেটা ড্রাইভেন। আপনার ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ডেটা ড্রাইভেন অ্যাপ্লিকেশন, তারা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করছে, ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করছে। সো এই যেই নেক্সট জেনারেশনের ডিমান্ড, এই ডিমান্ডকে ফুলফিল করার জন্য আপনার পাইথনের বিকল্প নাই, আপনাকে পাইথনটাকে অ্যাডাপ্ট করতেই হবে। একটা সময় ছিল যখন আমরা র জাভা স্ক্রিপ্টে কাজ করতাম, একটা সময় ছিল যখন আমরা র জাভা স্ক্রিপ্ট থেকে শিফট হয়ে জেকুইরিতে চলে আসলাম। আপনি চিন্তা করে দেখেন ট্রানজিশনটা কিভাবে হচ্ছে। তারপরে 2013-14 সালের দিকে ইন্ডাস্ট্রি রিয়েক্ট জিএসকে অ্যাডাপ্ট করা শুরু করলো। এখন দেখেন রিয়েক্ট জিএসকে তো অ্যাডাপ্ট করেছে করেছে এবং হাইলি নেক্সট জিএসকে অ্যাডাপ্ট করা শুরু করছে। সো আমাদেরকেও এই ট্রানজিশনটাকে ফলো করতে হবে, ট্রেন্ডসটাকে ফলো করতে হবে টিকে থাকার জন্য। এখানে সবসময় মাথায় রাখবেন, অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, অ্যাজ এ ওয়েব ডেভেলপার, অ্যাজ এ প্রোগ্রামার, আপনি যতদিন পর্যন্ত নিজেকে আপডেট করতে পারবেন ততদিন পর্যন্তই আপনার অস্তিত্ব টিকে থাকবে, আপনার ক্যারিয়ার থাকবে। যেই দিন আপনার নিজেকে আপডেট করা আপনি বন্ধ করে দিবেন, সেই দিন মনে রাখবেন ইউ আর গোয়িং টু ডাই। কেননা এই পেশাটাই এমন, নিজেকে কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে। আমরা যদি এখনকার যে মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন, সেগুলোর যদি ডাটা ডিমান্ড আমরা ফুলফিল করতে চাই, সেক্ষেত্রে পাইথনে আমরা সিবন, নামপাই, পান্ডাস, ডেটা ম্যানিপুলেশনের জন্য পাইথনের এই লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারি। এছাড়া মেশিন লার্নিং ইজ এভরিহোয়ার। আপনি শুধু মনে করবেন না যে চ্যাট জিপিটি, ওপেন এআই শুধু মেশিন লার্নিং নিয়ে কাজ করে, বিষয়টা মোটেও তেমন না। মেশিন লার্নিং ইজ এভরিহোয়ার, এভরিহোয়ার। প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা অলরেডি ঢুকে পড়েছে। মডেল দিয়ে কাজ করা, অডিও নিয়ে কাজ করা, ভিডিও নিয়ে কাজ করা, অডিও ম্যানিপুলেশন, ভিডিও ম্যানিপুলেশন, এগুলো এভরিহোয়ার। এই যে আজকে আমরা জুমে সেশন করছি, আমাকে আপনারা জুমে দেখতে পাচ্ছেন, অটোমেটিক্যালি দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তাই না? আমার পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কাভার ফটো, ব্যাকগ্রাউন্ড পিকচার আপনারা একটা দেখতে পাচ্ছেন। তারপরে অটোমেটিক্যালি আমার যে ক্যামেরা, এই ক্যামেরা আমাকে করেছে কি, ফোকাস করেছে। আমার এখানে সাউন্ড ফিল্টারিং হচ্ছে। সো ডে বাই ডে অ্যাপ্লিকেশনগুলোর ডিমান্ড চেঞ্জ হচ্ছে। সো আপনাকেও এই ডিমান্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এই জন্য মেশিন লার্নিং শুধু ওই চ্যাট জিপিটির মধ্যে আছে, এআই শুধু চ্যাট জিপিটির মধ্যে আছে, নো, বিষয়টা ওরকম জায়গায় শুধুমাত্র সীমাবদ্ধ নেই। ভেরি সুন অলরেডি আপনি দেখবেন যে ফার্স্ট লেভেল ওয়েব অ্যাপ্লিকেশনের যে কাস্টমার সাপোর্টগুলো, সেই কাস্টমার সাপোর্টগুলো এখন এআই দেয়। আপনি যদি জাস্ট খুব সিম্পলি, আমি যদি একটা উদাহরণ দেই, কেউ যদি হোস্টিঙ্গারে আপনাদের ডোমেইন হোস্টিং থেকে থাকে, আপনি দেখবেন হোস্টিঙ্গারের যেই
ফার্স্ট লেভেল কাস্টমার সাপোর্ট, এই কাস্টমার সাপোর্টটা এখন আর মানুষ দেয় না। এই ফার্স্ট লেভেল কাস্টমার সাপোর্টটা এখন এআই এজেন্ট, এআই চ্যাটবট দিয়ে এই সাপোর্টটা দেওয়ানো হয়। তাহলে এই এআই চ্যাটবটটা কি আসলে? এখানে যে গিয়ে আপনি এই যে এআই চ্যাটবট পাচ্ছেন একটা, এই এআই চ্যাটবটটা কি দিয়ে বানানো? এই এআই চ্যাটবটটাও কিন্তু ওই মেশিন লার্নিং এরই একটা পার্ট, ওই এআই এরই একটা পার্ট। সো ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরে এখন মোস্ট ডিমান্ডিং যে ফিচার্সগুলো, সেই ফিচার্সগুলো অলরেডি দে আর ড্রাইভেন উইথ দ্য মেশিন লার্নিং প্রসেস, উইথ দ্য এআই প্রসেস। সো এখন ওয়েব অ্যাপ্লিকেশন আর ভাই ওয়েব অ্যাপ্লিকেশন নাই। এগুলোর প্রত্যেকটা জায়গায় ডেটা ড্রাইভেন কাজকর্ম হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ইন্টেলিজেন্ট কাজকর্ম হচ্ছে। এখন এই দৌড়ে যেই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আগায় যাবে, তাদের বিজনেস আগায় যাবে ডেফিনেটলি। আমি গতদিন জাস্ট ফিউ ডেজ অ্যাগো, 7-8 দিন মনে হয় হবে, 15 দিন হবে, আমার খেয়াল নাই, পেইনোরে আমার একটা পেমেন্ট আটকে গিয়েছিল। পেমেন্টটা ছিল হচ্ছে আহ, সম্ভবত 98 কি 99 ডলারের একটা ছোট পেমেন্ট ছিল আমার। সেই পেমেন্টটা পেইনোরে এসে আটকে আছে, সেখানে পেন্ডিং দেখাচ্ছে। তো সেটা আমি মনে করলাম যে পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে, হয়তো বা ঠিক হয়ে যাবে। 2 দিন যায়, 4 দিন যায়, 7 দিন যায়, কিন্তু পেন্ডিং থেকে সরে না, ট্রানজ্যাকশন পেন্ডিং দেখায়। আমি পেইনোরের যে সাপোর্ট এজেন্ট, সেই সাপোর্ট এজেন্টের সাথে এর আগে হয়তো বা বছরখানিক আগে একবার কথা বলেছিলাম, তারপরে অনেক দিন কথা বলা হয়নি। লাস্ট 1 উইক অ্যাগো যখন আমি পেইনোরের যে সাপোর্ট, সেই সাপোর্টে যখন আমি নক দিলাম, তখন আগে তো হিউম্যান এজেন্ট রিপ্লে করতো, এখন ইনস্ট্যান্টলি রিপ্লে করলো আমাকে এআই এজেন্ট। দেন আমার, সে এআই এজেন্ট আমাকে জিজ্ঞেস করলো যে ভাই, সরি আপনার স্যার, আপনার পেমেন্টের কেন হোল্ড হয়েছে? আমি বললাম যে এত তারিখে এসেছে, এত তারিখে এখান থেকে পেমেন্টটা এসেছে, কিন্তু পেমেন্টটা আমার পেন্ডিং দেখাচ্ছে, ট্রানজেকশন এখনো ট্রানজেকশন সাকসেসফুল দেখাচ্ছে না। এআই এজেন্টই আমাকে বললো যে গিভ মি দা ট্রানজেকশন নাম্বার। তারপরে আমি তাকে করলাম কি, ট্রানজেকশন নাম্বারটা দিলাম। ট্রানজেকশন নাম্বার দেওয়ার পরে এআই এজেন্টই অটোমেটিক্যালি আমার ওই ট্রানজেকশনটাকে সার্চ করলো, সার্চ করে আমার ট্রানজেকশনটা কেন সাকসেসফুল হয় নাই না হয় নাই সেই বিষয়ে সুন্দর করে আমাকে বিবৃতি দিয়ে দিল। তারপরে বললো যে আপনি কি ট্রানজেকশনটাকে এখন সাকসেসফুল করতে চান, আপনার এই ইস্যু? আমি বললাম হ্যাঁ, গো অ্যাহেড। তারপর এআই এজেন্টই করলো কি, আমার ট্রানজেকশনটাকে পেন্ডিং থেকে আমার যেই কারেন্ট অ্যাকাউন্ট, সেই কারেন্ট অ্যাকাউন্টে আমার 99 কি 98 ডলার, ওই ডলারটা নিয়ে আসলো। তাহলে এই যে ফার্স্ট লেভেল যে সাপোর্ট, এই সাপোর্টটা দেওয়ার জন্য দেখেন, যারা আগে বসে বসে ওই সাপোর্ট এজেন্ট ছিল বা কাস্টমার সাপোর্ট ছিল, তাদের কিন্তু প্রয়োজন হচ্ছে না। সো ধীরে ধীরে এই জায়গাগুলো ওয়েব অ্যাপ্লিকেশনের যে মডার্নাইজ ফিচার, এই ফিচার দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। সো আপনার ওয়েব অ্যাপ্লিকেশন এখন এই ধরনের মডার্ন টুলস, মডার্ন হ্যাকস, মডার্ন যেই ফিচার্সগুলো আছে, সেই ফিচার্সগুলোকে ডিমান্ড করে। যেরকম আমার টিমেই একটা কাজ হচ্ছে, এটা ই কমার্স নিয়ে কাজ হচ্ছে, একটা ই কমার্স চ্যাটবট নিয়ে একটা কাজ হচ্ছে। আমার টিমেই এই কাজটা হচ্ছে, ই কমার্সের একটা চ্যাটবট নিয়ে কাজ হচ্ছে। ই কমার্সের ওই চ্যাটবটটা করবে কি, জাস্ট এখন ই কমার্সের কোনো একটা সাইটে গিয়ে আপনি তো প্রোডাক্ট সার্চ করেন, খোঁজেন, পছন্দ করেন, তাই না? সেটার দাম কত, আপনার বাজেটের ভেতরে পড়ে কিনা, অনেক কিছু ক্যালকুলেশন করেই তো আপনি একটা প্রোডাক্ট কেনেন। বাট এই চ্যাটবট করবে কি, আপনাকে প্রোডাক্ট কিনতে হেল্প করবে। বিষয়টা এরকম যে জাস্ট আপনি আপনার ছবিটা তুলে দেবেন, এখন কোন শার্টটা আপনার গায়ে ভালো মানাবে, কোনটা আপনার সঙ্গে বেশি ম্যাচিং করে, অটোমেটিক্যালি সেই টি শার্টগুলো, সেই শার্টসগুলো নিয়ে এসে আমার এআই এজেন্ট আপনাকে সাজেস্ট করবে যে এগুলো তোমার জন্য বেটার হবে। আপনি আপনার ইনফো দেবেন, আপনার জন্য কোন ওয়াচ, ঘড়ি, কোন গ্যাজেটটা ভালো হবে, সে অটোমেটিক্যালি এসে আপনাকে সাজেস্ট করবে। আপনার বাজেট বলে দেবেন, আপনি আপনার বাজেটের মধ্যে সে প্রোডাক্ট ফিল্টারিং করে আপনাকে কিনতে হেল্প করবে। তাহলে দেখেন, এই সামনে ই কমার্স ইন্ডাস্ট্রি এই ধরনের ইন্টেলিজেন্ট চ্যাটবট দিয়ে কিভাবে প্রভাবিত হতে চলেছে, জাস্ট একবার চিন্তা করেন আপনি। এই এখানে এসে আপনারা এই যে ক্যাটাগরি ধরে ঘন্টার পর ঘন্টা কোনটা কিনবো, কোনটা ভালো হবে সার্চ করেন, এই সময়গুলোকে কিন্তু এই মেশিন লার্নিং সামনে রিপ্লেস করতে চলেছে ডেফিনেটলি। অলরেডি পেইনওয়ারের ফার্স্ট লেভেল সাপোর্ট দেখে আমি নিজেই একটু হতবাক হয়ে গেছি যে ট্রানজ্যাকশনাল সাপোর্ট এআই এজেন্ট করে দিচ্ছে, হোস্টিঙ্গারের সাপোর্ট এআই এজেন্ট করে দিচ্ছে। সো আপনার ওয়েব অ্যাপ্লিকেশন শুধুমাত্র এখন ফ্রন্ট ইন ব্যাক ইন নিয়ে চিন্তিত নয়, আপনার ওয়েব অ্যাপ্লিকেশন এখন মেশিন লার্নিংকে ডিমান্ড করে। আপনার ওয়েব অ্যাপ্লিকেশন এখন মেশিন লার্নিংকে ডিমান্ড করে, মেশিন লার্নিং এর ফিচার্সগুলোকে ডিমান্ড করে। সো এগুলো যদি আপনি দিতে না পারেন, তাহলে তো আপনি আপনার প্রোডাক্ট নিয়ে সামনে এগোতে পারবেন না, আপনি টিকতে পারবেন না। আপনি যদি মেশিন লার্নিং এর কথা চিন্তা করেন, সেখানে সাইকিট লার্ন, টেনসরফ্লো, পাইটর্চ, কেরাস,
এগুলো অলরেডি পাইথনে ওয়েল এস্টাবলিশড এক একটা করে ইকোসিস্টেম, যেগুলো প্রত্যেকটা জায়গাতে দাঁড়িয়ে গেছে। এছাড়া এখন মার্কেটিং বলেন, ওয়েব অ্যাপ্লিকেশন বলেন, এগুলো সবকিছু ডেটা ড্রাইভেনে চলে। ডেটা ড্রাইভেন মানে সবকিছু ডেটা অ্যানালাইসিস করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে আপনার সাইপাই, জুপিটার, সাম্পাই, ডেটা সায়েন্সের অসংখ্য লাইব্রেরি এসছে, যেগুলো সামনে আমার ইন্ডাস্ট্রিতে করছে কি, ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। সো আপনার ওয়েব অ্যাপ্লিকেশন এখন ডেটা সায়েন্সকেও ডিমান্ড করে। আগে ওয়েব অ্যাপ্লিকেশন শুধু আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আর ডেটাবেসকে ডিমান্ড করতো, এখনকার মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু শুধু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আর ডেটাবেসকে ডিমান্ড করে না। এখনকার ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর সাথে মেশিন লার্নিং যুক্ত হয়ে যাচ্ছে, ডেটা অ্যানালাইসিস যুক্ত হয়ে যাচ্ছে, ডেটা ভিজুয়ালাইজেশন যুক্ত হয়ে যাচ্ছে, ডেটা সায়েন্স যুক্ত হয়ে যাচ্ছে। হয়ে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আগের থেকে কিন্তু অনেক বেশি ফাস্টার হচ্ছে, আগের থেকে স্মার্ট হচ্ছে। সো ওয়েব অ্যাপ্লিকেশনের যে ধারণা, সেটা 15 বছর আগে যা ছিল সেখানে একদম পড়ে নাই। সো ইউ হ্যাভ টু লার্ন পাইথন এই চ্যালেঞ্জটাকে মিট করার জন্য। আপনি যদি টেস্টিং এর কথা বলেন, পাইথনের ভিতরে পাই টেস্ট, ইউনিট, টক্স, এগুলো আগে থেকেই ছিল, এখনো আছে। আপনি যদি টাস্ক অটোমেশনের কথা চিন্তা করেন, টাস্ক অটোমেশন এটা আমাদের ইন্ডাস্ট্রিতে হিউজ ইম্প্যাক্ট করছে। টাস্ক অটোমেশন সে আমি লাস্ট 5.5 ইয়ার্স ফিনটেকে কাজ করছি। আমি যদি আমার ফিনটেকে এই টাস্ক অটোমেশনের জাস্ট ছোট্ট দুইটা এক্সাম্পল আপনাকে দেই, এই যে বসে বসে এনআইডি কার্ড ভেরিফাই করা, বসে বসে মানুষের ব্যাংকিং ট্রানজেকশন অ্যানালাইসিস করা, সেখান থেকে সাসপিসিয়াস ট্রানজেকশনগুলোকে সর্ট আউট করা, কে ইলিগাল ট্রানজেকশনে যাচ্ছে, আহ, কার ডকুমেন্টটা ঠিক আছে, কার ডকুমেন্টটা ঠিক নাই, কার সিআইবি রিপোর্ট ঠিক আছে। আগে আমার টিমে যারা কাজ করতো, যারা সিআইবি রিপোর্ট নিয়ে, যারা ফিনান্সিয়াল বিষয়গুলো বোঝেন, তারা হয়তো বা বুঝবেন, একটা সিআইবি রিপোর্ট নিয়ে সারাদিন বসে থাকতো। সেখানে এখন টাস্ক অটোমেশন সফটওয়্যারগুলো করছে কি, আমার 5 মিনিটের মধ্যে সিআইবি রিপোর্ট, 5 মিনিটও লাগতেছে না, উইদিন 2 মিনিটস 3 মিনিটস আমার সিআইবি রিপোর্ট অ্যানালাইসিস করে দিচ্ছে। কোন কাস্টমারটাকে আমি লোন দেবো না দেবো, এই টাস্কগুলো এখন আর ম্যানুয়াল নাই, এগুলো অটোমেট হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে বিকাশ অ্যাপের থ্রুতে এখন অটোমেটিক্যালি করা যায় কি, অন দ্য ফ্লাই আপনি ব্যাংকে টাকা নিতে পারছেন, ব্যাংক থেকে টাকা দিতে পারছেন, আপনি অন দ্য ফ্লাই টাকা ডিপোজিট করতে পারছেন। কেন পারছেন? আপনি অন দ্য ফ্লাই আপনার ফেস ভেরিফিকেশন করতে পারছেন, অন দ্য ফ্লাই আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে পারছেন। সো এই টাস্ক অটোমেশনের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু খুব র্যাপিডলি এগিয়ে যাচ্ছে। সো এতে করে আপনার কাছে মনে হতে পারে তাহলে কি মানুষের চাকরি চলে যাচ্ছে? ভাই, চাকরি চলে যাচ্ছে না, মানুষ আরো ফাস্টার হচ্ছে। একটা মানুষ আগে 10টা কাজ করতো, এখন ওই মানুষ এখন 1000টা কাজ করে ফর দিস টাস্ক অটোমেশন প্রসেস। সো আপনার ওয়েব অ্যাপ্লিকেশন এখন টাস্ক অটোমেশনকে ডিমান্ড করে। আপনার ওয়েব অ্যাপ্লিকেশন এখন টাস্ক অটোমেশনকে ডিমান্ড করে। বিষয়টা এরকম, লাস্ট আমি আমার বসকে জাস্ট একটা মেইল রিপ্লাই করলাম গত বৃহস্পতিবারে কি বুধবারে। ওই মেইলের মেইল রিপ্লাই করার পরে বস আসলে আমাকে মেইলটা করে নাই, ওটা এআই এজেন্ট থেকেই আমাকে মেইলের রিপ্লাইটা দিছে। আমি কাজটা করে দেওয়ার পরে ওটা এআই এজেন্ট চেক করে সেটার একটা ফিডব্যাক দিয়ে দিল ধামাধাম। বস হচ্ছে ছুটিতে। পরে শুনি বস কোথায়, বস ছুটিতে। তাহলে দেখেন এই যে ছোট ছোট যে টাস্কগুলো আছে, যে আপনাকে একটা মেইল পাঠিয়েছে, সেই মেইলের একটা রিপ্লাই দিতে হবে, সেইটারও ক্যালকুলেশনও এখন এই অটোমেশনের মধ্যে চলে আসছে। এই জায়গায় আপনার পাইথন একটা হিউজ জায়গা দখল করে আছে। এছাড়া চিন্তা করেন এই যে ওয়েবিনার হচ্ছে, সেমিনার হচ্ছে, এই ধরনের অ্যাপ্লিকেশন অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। যে এই যে আমি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আপনাকে পড়াবো, পড়ানোর পরে আমি চাচ্ছি যে আপনাদের 91 জনের আমি একটা কুইজ নেব। আমি এই 1 ঘন্টা ধরে কি কি পড়ালাম তার উপরে বেস করে কুইজ নেব। সো মাই এআই এজেন্ট ক্যান অটোমেটিক্যালি হ্যান্ডেল দিস। জাস্ট সে ভিডিওটা 10 মিনিটের মধ্যে প্রসেস করবে, প্রসেস করে এই পুরো ক্লাস জুড়ে আমি কি কি টপিক পড়িয়েছি সেই টপিকের উপরে সুন্দর 10টা কুইজ করে, কোশ্চেন করে আপনাদের সবাইকে সার্ভ করে দেবে। তো এই জিনিসটা অটোমেশন ছাড়া তো আগে পসিবল ছিল না, বাট এখন পসিবল হচ্ছে। সো ওয়েব অ্যাপ্লিকেশন এখন শুধু ফ্রন্ট ইন ব্যাক ইন্ডের মধ্যে আর সীমাবদ্ধ নাই, ওয়েব অ্যাপ্লিকেশন ডিমান্ডিং দিস। আবার আপনি যদি এপিআই এর কথা চিন্তা করেন, এপিআই পার্সিং এর কথা যদি আপনি চিন্তা করেন, সেখানেও এই আপনার এআই এজেন্ট, স্ক্র্যাপিংয়েও আপনার এই পাইথনের এজেন্ট, পাইথনের লাইব্রেরি, বিউটিফুল সোপ, স্ক্র্যাপি, যাই বলেন না কেন, এই জায়গায় তো পাইথন একটা হিউজ ইম্প্যাক্ট অলরেডি তৈরি করে ফেলেছে।
ফাইল হ্যান্ডলিং এর ক্ষেত্রে যদি বলেন, একটা ফাইল হ্যান্ডলিং এর ক্ষেত্রে একটা মজার অ্যাপ্লিকেশনের এক্সাম্পল দিই। এটা আমারই ক্লায়েন্টের কাছে ডেলিভার করা। ওরা হচ্ছে মেশিনারিজের কাজকর্ম করে, মেশিনারিজ পার্টস, বিভিন্ন গার্মেন্টস বাইং হাউজের অনেক মেশিনারিজ বিভিন্ন দেশ থেকে কিনে নিয়ে আসে। এখন এই মেশিনারিজগুলোর কোনটার ওয়ারেন্টি আছে, কোনটার ওয়ারেন্টি চলে গেছে, কোন ডকুমেন্ট এক্সপায়ার করেছে, কোন ডকুমেন্টের মেয়াদ কতদিন না কতদিন, এত কিছু তো ম্যানুয়ালি চেক করা পসিবল হয় না। তারা এখন করে কি, তাদের অফিসের জন্য যত পারচেজ করে সবগুলোর ইনভয়েস গুলাকে জাস্ট ছবি উঠায় 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 আমার সিস্টেমে ডাম্প করে। আমার সিস্টেম করে কি, সেখান থেকে ওই প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারেন্টি কতদিন আছে, ডকুমেন্টের ভ্যালিডিটি কতদিন আছে, অটোমেটিক্যালি সিস্টেমে রেখে দেয়, সেখান থেকে স্ক্র্যাপ করে রেখে দেয়, ম্যানুয়ালি ইনপুট দিতে হয় না। সে শুধু ছবি তোলে তার যে মেশিনগুলো কেনে, সে মেশিনের যে ইনভয়েসের ভেতরে তো লেখা থাকে যে মেশিনের দাম কত, মেশিনের মডেল কি, মেশিনের ওয়ারেন্টি কতদিন আছে, গ্যারেন্টি কতদিন আছে। আমার সিস্টেম ইনভয়েসগুলোকে জাস্ট রিড করে, যেটাকে বলে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, ওসিআর করে। ওসিআর করে ইনভয়েস থেকে যে প্রয়োজনীয় তথ্যগুলো সেগুলো নিয়ে গিয়ে সিস্টেমে ডাম্প করে, এবং সিস্টেম প্রতিদিন প্রতিদিন একবার করে আমার সিস্টেমের ভেতরে সে করে কি, ক্রন জব চালিয়ে দেখে যে কোন ডকুমেন্ট এক্সপায়ার কতদিন হতে বাকি, আজকে কোনটা এক্সপায়ার হয়েছে, কালকে কোনটা হবে। সে প্রতিদিন করে কি, এই মেশিন রিলেটেড যে ইনভেন্টরি যারা ম্যানেজ করে তাদেরকে সুন্দর করে একটা মেইল পাঠায় দেয় যে তোমার ডকুমেন্ট অমুক ওয়ারেন্টিটা আজকে এক্সপায়ার হয়ে গেল। এখন কোনটা আজকে এক্সপায়ার হয়ে গেল, কোনটা কালকে এক্সপায়ার হবে, এটা তো ম্যানুয়ালি সার্চ করা পসিবল না, ম্যানুয়ালি মনে রাখাও পসিবল না। এবং সেই সাথে ওই মেশিন থেকে কত ইউনিট প্রোডাকশন হচ্ছে, এবং ওই মেশিনারিজের ভেতরে কি কি সমস্যা হয়েছে, কত টাকা ওটার পেছনে খরচ হয়েছে, প্রোডাকশন কস্ট কত হচ্ছে, সেখান থেকে আউটপুট কত হচ্ছে, ইনপুট কত হচ্ছে, এভরিথিং সামারি এসে সে জমা করে রাখে। সো এই জায়গায় দেখেন কত একটা হিউজ হিউম্যান পাওয়ারের বা হিউম্যানাইজ কাজকর্মকে অটোমেটিক্যালি আমরা ম্যানেজ করে ফেলছি। এবং আপনি এই ফাইল ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা ডক ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখবেন সবাই এখন এই অটোমেশনের হেল্প নিচ্ছে। সে ধরেন ডুপ্লিকেট ফাইল হয়ে গেছে, এখন আপনি কি করে চিনবেন আপনার একই ফাইল দুবার আপলোড হয়ে গেছে, ডুপ্লিকেট ফাইল? আগে হতো কি, একটা ইনভয়েস করে এক ইনভয়েস দিয়ে দুইবার তিনবার করে মানুষ টাকা উঠায় ফেলতো। এখন ওটার আর সুযোগ নাই, ডুপ্লিকেট চেক করছে, ফ্রড চেক করছে, কোনটা সাসপিসিয়াস সেটাকে আলাদা করছে। এই জিনিসগুলো তো আগে পসিবল ছিল না, বাট এখন আপনার ওয়েব অ্যাপ্লিকেশন সেগুলোকে ডিমান্ড করে। আপনি যদি সিকিউরিটি অথেন্টিকেশনের কথা বলেন, যারা ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, সিটি ব্যাংকের সিটি টাচ মোবাইল অ্যাপকে যদি কেউ ইউজ করে থাকেন, সেখানে দেখবেন যে, বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন যদি ইউজ করেন, সেখানে দেখবেন যে এই আগের মতো ধীরে 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 এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার যে ট্রেন্ডগুলো, এই ট্রেন্ডগুলো আর থাকছে না ভাই। আপনি দেখবেন সেখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন, জাস্ট সে করতেছে কি, তার ফিঙ্গার দিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট সেভ করে রাখছে, দেন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, খুলে যাচ্ছে। এই যে আমি আমার ফোনে আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্টে যখন লগ ইন করি, আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি না, আমি লগ ইন করি আমার ফিঙ্গার দিয়ে। জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিলাম, আমার এসসিবির অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল। সো ধীরে ধীরে এই ম্যানুয়াল ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও, ইমেইল দাও, তারপরে হচ্ছে সেই পাসওয়ার্ড রিকভারি করার জন্য আবার একটা মেল যাবে, সেই মেল দিয়ে পাসওয়ার্ড রিসেট করা, এই জিনিসগুলোও কিন্তু ইন দ্য ফিউচার থাকছে না। ইন দ্য ফিউচার এই জিনিসগুলো এআই রিপ্লেস করে ফেলছে। সো সিকিউরিটি অথেন্টিকেশনের ক্ষেত্রে ওই আগের ইউজার নেম পাসওয়ার্ডের দিন কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। সো আপনাকে ডিমান্ড ফুলফিল করতে হবে, কনকারেন্সির ডিমান্ড তৈরি হচ্ছে। দেবাগিং টুলস পাইথনের আগে থেকে ছিল, এখনো আছে। কমান্ড লাইন টুলস পাইথনের ভিতরে আগে থেকে ছিল, এখন আরো ইনরিচ হয়েছে। সো এখন এই পাইথনের রাজ্যটা দখল করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা তো এতক্ষণ অনেক গল্প শুনলাম, তাই না, যে কি হবে কি না হবে, কি করা যায় কি করা না যায়। কিন্তু এই পাইথনের রাজ্যটাকে যদি আমরা আমাদের ক্যারিয়ারে অ্যাডাপ্ট করতে চাই, আমরা যদি শিখতে চাই, বা আমরা যদি এইটাতে আমাদের ক্যারিয়ারকে সামনের দিকে ব্লুমিং করতে চাই, উই হ্যাভ টু লার্ন পাইথন। আমাদেরকে পাইথনটা আগে শিখতে হবে, কেননা ওই অটোমেশন, ওই টাস্ক অটোমেশন, ওই মেশিন লার্নিং, ওই ডেটা সায়েন্স, ওই ডেটা ড্রাইভেন ওয়েব অ্যাপ্লিকেশন, নেক্সট জেনারেশন, পাস্ট জেনারেশন, যাই বলেন না কেন, পাইথন ইকোসিস্টেমের ভেতরে ঢুকতে গেলে তাহলে আপনাকে ভাই
পাইথনটা প্রপার ওয়েতে শিখতে হবে। আমি আবারও বলছি, প্রপার ওয়েতে শিখতে হবে। কেননা শেখা আর প্রপার ওয়েতে শেখার মধ্যে পার্থক্য আছে। আপনি জাস্ট উইদাউট এনি গাইডলাইন্স আজকে হয়তো বা দুইটা টিউটোরিয়াল দেখলেন, কালকে আরো দুইটা টিউটোরিয়াল দেখলেন, পরের দিন আরো দুইটা টিউটোরিয়াল দেখলেন, এভাবে র্যান্ডমলি শিখলে সেটা একটা প্রপার ওয়েতে হবে না। সো আপনাকে এমন ভাবে পাইথনটা শিখতে হবে দ্যাট ইউ ক্যান পারফর্ম ইউ ক্যান পারফর্ম পাইথন অ্যাজ এ ওয়েব ডেভেলপার, ইউ ক্যান পারফর্ম ফর ইউর ডেটা সায়েন্সের কাজকর্ম, ফর ডেটা ভিজুয়ালাইজেশন, ফর মেশিন লার্নিং। কেননা ওয়েব অ্যাপ্লিকেশন এখন এই সেক্টরগুলোকে ডিমান্ড করে। এমনও হতে পারে যে আপনি নিজে হাতে অন্তত যদি না করেন, অন্তত সেটা করার একটা ক্যাপাবিলিটি যেন আপনার হাতে থাকে। আমি ধরেই নিলাম যে ইউ আর নট এ ডেটা সায়েন্টিস্ট, ইউ আর নট ডেটা ভিজুয়ালাইজেজার, আপনার ডেটা অ্যানালাইসিস করার কাজ আপনার না, আপনার কাজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করা। আমি ধরে নিলাম মেশিন লার্নিং এর কাজ করার দায়িত্ব আরেকজনের, কিন্তু আপনার ওয়েব অ্যাপ্লিকেশন যেহেতু ওই ফিচার্সগুলোকে ডিমান্ড করে, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লার্ন। আপনার সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। দ্যাটস ওয়াই পাইথনটা প্রপার ওয়েতে আপনাকে শিখতে হবে, যেন এই পাইথনের পুরো ইকোসিস্টেমটাকে আপনি দখলে নিতে পারেন। আজকে যেন ওয়েব ডেভেলপার হয়ে আপনার ক্যারিয়ারটাকে শুরু করে সামনে আপনি ধীরে 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 ডেটা সায়েন্স, অটোমেশন, টাস্ক অটোমেশন, এগুলোতেও আপনি ধীরে ধীরে পারফর্ম করতে পারেন। দ্যাটস ওয়াই এই পাইথন শেখার যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা আগে আপনাকে শক্তিশালী করতে হবে। যেরকম আপনি রিয়াক্ট নিয়ে কাজ করেন, ভিউজিএস নিয়ে কাজ করেন, আপনি মার্নেস্টাকে কাজ করেন, যেই স্ট্যাকই কাজ করেন না কেন, জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশনটা যেরকম আগে জরুরি, ঠিক সেরকম এই পাইথনের রাজ্যটা দখল করতে গেলে প্রপার ওয়েতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আগে আপনাকে ক্যাপচার করতে হবে। দেন হাউ টু ক্যাপচার দিস, আমরা এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে তাহলে কি ওয়েতে শিখলে বা কি কি শিখলে আমরা পাইথনের এই পুরো সাম্রাজ্যকে দখল করার জন্য আমরা রেডি হব, এটা আপনাকে জেনে নিতে হবে। কেননা এই পাইথনের ভিতরে যখন আমরা প্রোগ্রামিংটা শিখছি, আমাদের টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে পারফর্ম করা, আমার টার্গেট ডেটা সায়েন্সে পারফর্ম করা, আমার টার্গেট ডেটা ভিজুয়ালাইজেশনে পারফর্ম করা, আমার ফিউচার টার্গেট মেশিন লার্নিংয়ে পারফর্ম করা। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাকে করতে হবে কি, এই পাইথনটা শিখতে হবে। সেটা শিখতে গিয়ে যদি আমি বলি যে শেখার শুরুটা হবে আপনার পাইথন কি কেন কিভাবে দিয়ে, প্রত্যেকটা জায়গায় আমি বলি যে শেখার শুরুতে আগে কি কেন কিভাবে উত্তরটা খুঁজে বের করবেন, যে আপনি কি শিখছেন, কেন শিখছেন, কিভাবে শিখছেন। কেননা আপনি কিভাবে শিখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। লার্নিং মেথোডোলজি, আপনি চিন্তা করে দেখেন আগেকার বাচ্চারা স্কুলে কিভাবে পড়াশোনা করতো আর এখনকার বাচ্চারা কিভাবে করে। লার্নিং মেথোডোলজি কিন্তু স্কুল টু স্কুল, টিচার টু টিচার ভ্যারি করে, এবং ঢাকায় সেই স্কুলগুলোই সবচেয়ে বেশি ভালো করছে যাদের লার্নিং মেথোডোলজি ভালো। আমি ধরে নিলাম কেজি 1-এর একটা বাচ্চাকে ওই রেসিডেন্সিয়াল স্কুল যেরকম পড়াচ্ছে সাপোজ, তারপরে হচ্ছে আরো কি কি যেন স্কুল আছে, সামারফিল্ড স্কুল যেরকম পড়াচ্ছে, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল যেরকম পড়াচ্ছে, অ্যাভারোস ইন্টারন্যাশনাল স্কুল যেরকম পড়াচ্ছে, ঢাকায় দেখেন কত নাম করা স্কুল, তাই না? একই বিষয়, একই সিলেবাস, একই টপিক পড়াচ্ছে, কিন্তু তারপরেও কোনো স্কুলে বাচ্চারা ভালো শিখছে, কোনো স্কুলে ভালো শিখতে পারছে না, কোনো স্কুলে বাচ্চারা গিয়ে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, কোনো স্কুল থেকে রেজাল্ট ভালো করছে, কোনো স্কুল থেকে ভালো ভালো বাচ্চা বের হয়ে আসতেছে। কেন? এটার পিছনে কারণ কি? কেজি 1-এর একটা বাচ্চা তো সব স্কুলে একই জিনিস পড়ে, ওই ABCD সবাই একই জিনিস পড়ে, কিন্তু কেউ ভালো পারে কেউ ভালো পারে না, কোনো টিচার ভালো পড়ায় কোনো টিচার ভালো পড়ায় না। কারণটা কি? কারণটা হচ্ছে লার্নিং মেথোডোলজি। লার্নিং ইজ ইঞ্জিনিয়ারিং, টিচিং ইজ ইঞ্জিনিয়ারিং। আমি কিভাবে শেখালে আপনি ভালো বুঝবেন, আপনি কিভাবে পড়লে ভালো বুঝবেন, এইটার ইঞ্জিনিয়ারিংটা আগে করতে হবে। শুধু আপনি গাধার মতো পড়ে গেলেন রাত দিন, দিন রাত, আপনি দেখেন না আপনার স্কুলে কিংবা কলেজে এরকম অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, প্রচুর পড়াশোনা করতো কিন্তু রেজাল্ট ভালো না, ডাইল। তাহলে আপনি অনেক ভালো ফুটবল খেললেন কিন্তু ফাইনালি গোল দিতে পারলেন না, তাহলে ভাই আপনার ওই ফুটবল খেলা রিমার্কেবল হবে না। সো কি কেন কিভাবে প্রশ্নটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। পাইথনের ইনভায়রনমেন্টটা আপনি সেট আপ করে নিলেন, এবং পাইথনে আপনার যাত্রা শুরু হবে ভ্যারিয়েবল দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে কেন পাইথনে আমার যাত্রা শুরুতে ভ্যারিয়েবল দিয়ে শুরু হবে? ভ্যারিয়েবল তো খুব সহজ জিনিস, যে আমি একটা ভ্যারিয়েবল এক্স লিখলাম, এক্স এর মান 20 দিয়ে দিলাম, ওয়াই এর মান 30 দিয়ে দিলাম, হয়ে গেল, দ্যাটস ইট।
নো, এই জায়গায় গিয়ে আপনাকে একটু ডিপ লার্নিং করতে হবে। এবং এই জায়গায় গিয়ে কেন আপনি ডিপ লার্নিং করবেন? কেননা আপনার টার্গেট এই পাইথনটা শিখে ইন্ডাস্ট্রিতে গিয়ে পারফর্ম করা। দ্যাটস ওয়াই এই ভ্যারিয়েবলটাই ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরে প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট হয়, ডেটা সায়েন্সের ভেতরে গিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট হবে, এই ভ্যারিয়েবলটা পরবর্তীতে আপনার যখন আপনি মেশিন লার্নিংয়ে কাজ করবেন এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কি হবে। কেননা এখানে আপনারা, আই থিঙ্ক যে 83 জন আপনারা আছেন, কেউই আপনারা এই থিওরিটিক্যাল বিষয়বস্তু শেখার জন্য প্রস্তুত না। আর আমাদের যেই একাডেমিক কার্যক্রম এটা থিওরিটিক্যাল এখানে হয়ে গেলে কোনো লাভও হবে না। আপনাকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হতে হবে, আপনাকে এর ইমপ্লিমেন্টেশনগুলো জানতে হবে। যখন আপনি ইমপ্লিমেন্টেশন জেনে 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 পাইথন শিখবেন, যে আমার পাইথনের ভ্যারিয়েবলটা মেশিন লার্নিংয়ে গেলে আমাকে এই হেল্পটা করবে, ডেটা সায়েন্সে গেলে আমাকে এই হেল্পটা করবে, বা পাইথনের এই টপিকটা আমার ওয়েব ডেভেলপমেন্টের জন্য দরকার, এই টপিকটা আমার ডেটা সায়েন্সের জন্য দরকার, এই টপিকটা আমার প্রবলেম সলভিং এর জন্য দরকার, এইভাবে যখন আপনি এটাকে ফ্র্যাকশন করে ফেলতে পারবেন তখন পাইথন শেখাটা আপনার কাজে দেবে। তো শুরুতে আপনি পাইথন কি, কেন, কিভাবে রান ইউর ফার্স্ট কোড দিয়ে, কমেন্টস দিয়ে, ভ্যারিয়েবল দিয়ে শুরু করলেন, বেশ ভালো কথা, শুরু তো হয়ে গেল। এরপরে কি হবে দেখেন, এখানে পাইথনের যে টোটাল জার্নিটা আপনাদের জন্য আমি ডিজাইন করেছি, এই ডিজাইনটা কনভেনশনাল ডিজাইন না। কেন কনভেনশনাল ডিজাইন না? কারণ এই পুরো সিলেবাসটাই সাজানো হয়েছে যাতে করে আপনি ওই টপিকগুলোতে পারফর্ম করতে পারেন। এখন আপনার কাছে মনে হচ্ছে তাহলে কি থিওরিটিক্যাল জানবো না? থিওরিটিক্যাল যেটা সেটা তো আপনার মাথার ভিতরে এমনিতেই চলে আসবে। কারণ শুরুতে আপনার থিওরি দিয়েই পড়াশোনাটা শুরু হবে, হয়ে সেই থিওরির প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন পর্যন্ত আপনি যাবেন, শুধুমাত্র থিওরির ভেতরে সীমাবদ্ধ থাকবেন না। দ্যাটস ওয়াই এখানে ডেটা টাইপ নিয়ে যখন আপনি পাইথনে পড়াশোনা করবেন, শুধু ডেটা টাইপ কি, কত প্রকার, এতটুকু নিয়ে পড়াশোনা করলে হবে না। বরং ডেটা টাইপের টাইপ চেকিং থেকে শুরু করে মিউটেবল ডেটা টাইপ কিভাবে কাজ করে, ইমিউটেবল ডেটা টাইপ কিভাবে কাজ করে, ডেটা টাইপের ভেতরে আমার লিস্ট কিভাবে কাজ করছে, ডিকশনারি কিভাবে কাজ করছে। কেননা যখনই আপনি এই পাইথন নিয়ে ডেটা সায়েন্সের দিকে যাওয়ার চেষ্টা করবেন, যখনই আপনি মেশিন লার্নিং এর দিকে যাওয়ার চেষ্টা করবেন, কিংবা ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করবেন, তখন এই জিনিসগুলো আপনার জন্য বার্নিং ইস্যু হয়ে দাঁড়াবে। যে আপনি ডেটা টাইপের মিউটেবল ইমিউটেবল আচরণ ভালো বোঝেন কিনা, লিস্ট নিয়ে আপনি কাজ করতে পারেন কিনা, ডিকশনারি নিয়ে ভালো কাজ করতে পারেন কিনা। জাস্ট লিস্ট কি, ডিকশনারি কি আপনি জাস্ট শিখে গেলে হচ্ছে না, বরঞ্চ লিস্টের ভেতরে কত 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 মেথড আছে তার ডিটেলটা আপনাকে জানতে হবে। ডিকশনারির ভেতরে কি কি হয় না হয় ডিটেলটা আপনাকে জানতে হবে, সেটের ভেতরে ডিটেলটা আপনাকে জানতে হবে, ইমপ্লিসিট এক্সপ্লিসিট ডেটা কনভার্সন কিভাবে হচ্ছে এই ডিটেলটা আপনাকে জানতে হবে। সো যখন আপনি এই ডেটা টাইপ নিয়ে পড়াশোনা করছেন, ফর ইওর ফিউচার ইউজ কেস, গো থ্রু দ্য ডিপ। ডিপ মিন্স যতটুকু জানা দরকার। এরপরে আপনি পাইথনে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন স্ট্রিংকে। ভ্যারিয়েবলের ভেতরে স্ট্রিং এর উপরে আপনার গুরুত্ব থাকবে সবচেয়ে বেশি। হোয়াই? দেখেন, আমরা দু চোখ দিয়ে যা কিছু দেখি তার সবকিছুই হচ্ছে ডেটা। আপনি যখন মেশিন লার্নিং এ কাজ করবেন, অ্যাজ এ মেশিন লার্নিং অ্যাজ এ মেশিন লার্নিং ডেভেলপার বা প্র্যাকটিশিয়ান, আমি যেভাবেই বলি না কেন, আমরা না দু চোখ দিয়ে যা কিছু দেখি, আপনি যদি জাস্ট পিপলস লিখে এখানে সার্চ করেন, যে মানুষজন দেখবেন আপনি, দেখেন আপনার আমার কাছে এনারা মানুষ, তাই না? আপনারা আমার কাছে এনারা সবাই হচ্ছে মানুষ, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ ইয়াং, কেউ বুড়ো, কেউ হচ্ছে চাইল্ড, রাইট? আমাদের কাছে এর ডেফিনেশন যেরকম, প্রোগ্রামিং এর কাছে বা প্রোগ্রামের কাছে ডেফিনেশন কিন্তু সেটা না। প্রোগ্রামের কাছে ডেফিনেশন হচ্ছে ডেটা। প্রোগ্রামারের কাছে মানুষ বলে মানুষ না, মানুষ মানে হচ্ছে ডেটা। প্রোগ্রামারের কাছে এই প্রত্যেকটা মানুষই হচ্ছে এক একটা করে ডেটা। সো প্রোগ্রামিং এর চোখ দিয়ে আপনি যা কিছু দেখেন দু চোখ দিয়ে, তার সবই হচ্ছে ডেটা। প্রোগ্রামিং এর কাছে আমি ইটসেলফের ডেটা। আপনারা 85 জন যে আমার কথা শুনছেন ইটসেলফের ডেটা, আমার ভিডিও দেখছেন, দ্যাট ইজ অলসো এ ডেটা, আমার অডিও যাচ্ছে আপনাদের কাছে, এটাও একটা ডেটা। সো প্রোগ্রামিং এর কাছে এভরিথিং ইজ ডেটা। প্রোগ্রামিং এর কাছে কোনো কিছুরই ডেটা ছাড়া কোনো ডেফিনেশন নাই, কোনো অবজেক্টের অস্তিত্ব নাই, কোনো কিছুরই না। এভরিথিং ইজ ডেটা। আর এই যে ডেটা নিয়ে আমরা কাজ করি, এই ডেটার একটা লার্জ পোর্শনের প্রতিনিধিত্ব করে হচ্ছে এই স্ট্রিং। দ্যাটস ওয়াই স্ট্রিং এর উপরে বেশি গুরুত্ব দেয়া। এখন আপনি আমাকে বলবেন যে ভাই কেন তাহলে সবগুলো বিষয়ের উপরে আমি বেশি গুরুত্ব দেব না?
কেন যেগুলো বেশি দরকার সেইগুলোতে আমি বেশি গুরুত্ব দেবো। ডেফিনেটলি আপনি সবকিছুই পড়বেন, বেশ ভালো কথা, কিন্তু যেগুলো আপনার বেশি প্রয়োজন হবে সেগুলোর উপরে ডেফিনেটলি আপনাকে বেশি গুরুত্ব দিতেই হবে, এবং সেটাই নিয়ম। আপনি চিন্তা করে দেখেন তো, ক্লাস 6, 7, 8, 9, 10 যখন পড়াশোনা করতেন, পরীক্ষায় যেই সাবজেক্টের যেই চ্যাপ্টারের প্রশ্ন বেশি বেশি আসতো, আপনি সেই চ্যাপ্টারের সেই টপিকগুলো বেশি বেশি পড়াশোনা করতেন কিনা? ডেফিনেটলি। যেই ছেলেটা 2024 সালে এসে বা 2023 সালে বুয়েটে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গেছে, সেই ছেলেটাও বলতে পারবে না যে আমার টেক্সট বুকের ভেতরে যা কিছু ছিল সব কিছুই আমি অনেক ভালো পারি। ডেফিনেটলি নট। সেই ছেলেটাও আপনাকে বলবে যে যেই বিষয়গুলো বুয়েট ভর্তি পরীক্ষায় বেশি বেশি আসে বা আসার প্রবাবিলিটি বেশি, আমি সেই বিষয়গুলোতে বেশি ভালো প্রস্তুতি নিয়েছিলাম। ডেফিনেটলি, তাহলেই আপনার পরীক্ষাটা বেশি ভালো হবে। সো এখানে পড়াশোনা তো অবশ্যই হবে, কিন্তু সেই সাথে আপনার কাজকর্মে ভালো করাটাও গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই কাজকর্ম তো গিয়ে যেই বিষয়টা আমার বেশি ইম্প্যাক্ট করবে আমি সেই বিষয়টার উপরেই বেশি গুরুত্ব দেব। কেন গুরুত্ব দেব? তাছাড়া হবে কি, ওই যে স্কুলে কলেজে আপনারা নিশ্চয়ই এরকমটা সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন অনেকে হয়তো, যে যেই চ্যাপ্টারটা আপনি ভালো করে পড়ে যান নাই, গিয়ে দেখেন সেই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন আসছে আর আপনার পরীক্ষাটা খারাপ হয়ে গেছে। সো আপনি অনেক পড়াশোনা করেও পরীক্ষাটা খারাপ হয়েছে। সো অনেক পরিশ্রম করেও যদি আপনার আউটপুটটা না আসে, সেটা অ্যাজ এ টিচার হিসেবে আমার একান্তই ব্যর্থতা এবং আপনার ব্যর্থতা। সো আমরা কেউই ব্যর্থ হতে চাই না। দ্যাটস ওয়াই স্ট্রিং এর উপরে আমরা হিউজ ইম্প্যাক্ট নিয়ে আসবো। সিঙ্গেল, ডাবল, মাল্টি লাইন, স্ট্রিং অপারেশন, ইন্ডেক্সিং করা, স্লাইসিং করা, কনকেটিনেশন করা, রিপিটিং করা থেকে শুরু করে কেস কনভার্সন রিপ্লেসমেন্ট করা থেকে শুরু, স্ট্রিং এর চেকিং কাউন্টিং থেকে শুরু করে স্ট্রিং এর ভেতরে যা যা আছে সব পরে তন্ন তন্ন করে ফেলতে হবে আপনাকে। কারণ এই স্ট্রিং পরবর্তীতে আপনার ডেটা সায়েন্সের ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। ডেটা সায়েন্সে আপনি যা ডেটা নিয়ে কাজ করবেন তার বেশিরভাগ অংশই দেখবেন স্ট্রিং। মেশিন লার্নিংয়ে আপনি মেশিনকে ট্রেন করবেন, স্ট্রিং। মেশিনে ইনপুট দেবেন, স্ট্রিং, আউটপুট পাবেন স্ট্রিং। ওয়েব ডেভেলপমেন্টে আপনি কাজ করবেন, ওয়েব ডেভেলপমেন্টে যদি 10টা ডেটা টাইপ থাকে তার ভেতরে দেখবেন আপনি 10টা ডেটার ভিতরে 8টাই স্ট্রিং। তাহলে স্ট্রিং যেখানে সবচেয়ে বেশি, সো হোয়াই নট গ্রেট ইম্প্যাক্ট অন স্ট্রিং। এরপরে নাম্বার, ম্যাথ। নাম্বারের ক্ষেত্রে নাম্বারেও আমরা গুরুত্ব দেবো, ম্যাথ অপারেশনসের ক্ষেত্রেও গুরুত্ব দেবো, কিন্তু স্ট্রিং এর থেকে বেশি নয়, কেননা স্ট্রিংটাই আমাদের বেশি দরকার। এরপরে ডেফিনেটলি প্রোগ্রামিংটা শিখতে গেলে আমাদেরকে কন্ট্রোল ফ্লো, লুপ কিভাবে কাজ করে, লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে, কম্প্যারিজন অপারেটর কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমাদেরকে শিখতেই হবে। সেটা পাইথন বলেন আর আপনার জাভাস্ক্রিপ্ট বলেন, যেগুলো কমন বিষয়, সেগুলো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিন্তু কমন। এবং স্পেশালি ডেটা স্ট্রাকচার, স্পেশালি আমি এই জায়গাটা আরো একবার রিপিট করে বলছি, স্পেশালি ডেটা স্ট্রাকচার। কারণ যখনই আপনি ইন ডেপথ ভেতরে ঢোকার চেষ্টা করবেন, ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম ছাড়া আপনার চোখে আর কিছুই পড়বে না। এভরিথিং ইজ ডেটা, আর ডেটা ইজ ইনসাইডস ইউর ডেটা স্ট্রাকচার। সো পাইথন শেখার সময় আমরা ডেটা স্ট্রাকচারের উপরে, ডেটা স্ট্রাকচারের যে একেবারে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরে বেশি গুরুত্ব দেব। লিস্ট, লিস্টের মেথড ব্যবহার, সেগুলো দিয়ে আমরা কিভাবে ছোট ছোট প্রবলেম সলভ করতে পারি। অলওয়েজ কিপ ইন মাইন্ড, আপনি যদি ছোট ছোট প্রবলেম সলভিংটা শুরু থেকে করতে না পারেন, তাহলে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখাটা খুব একটা ইফেক্টিভ আপনার হয়ে উঠবে না। ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি ল্যাঙ্গুয়েজের বেসিক বিষয়গুলো শেখা হয়ে গেলে আপনি ওই ল্যাঙ্গুয়েজের যে বিষয়গুলো শিখছেন সেই বিষয়ের উপরে প্রবলেম সলভ করবেন আপনি। সো আমরা এই বিষয়টার উপরে নতুন আরেকটা টেক কেয়ার, অলরেডি আমি জাভা স্ক্রিপ্টের উপরে যেটা করে ফেলেছি সেটা পাইথনের উপরেও ভেরি সুন আসতেছে। সেটা হচ্ছে আপনি যা পড়বেন তার উপরেই প্রবলেম সলভ করবেন। এটা অলরেডি নিয়ে আসার জন্য আমি ক্যাপ্টেন বাইনারি নামে .com নামে একটা প্ল্যাটফর্ম করেছে, যেখানে প্রায় 1200 জন এখন প্রবলেম সলভ করতেছে। এনারা কিভাবে প্রবলেম সলভ করে, এনাদের প্রবলেম সলভ করার মেথোডোলজিটাই হচ্ছে যেই বিষয়টা ওনারা পড়েছে, যেই চ্যাপ্টারটা পড়েছে, যতটুকু পড়েছে ততটুকুর উপরেই প্রবলেম সলভ করে। এখানে ওইভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম সেট সেট করা আছে, র্যান্ডমলি না। এখন আপনি বলতে পারেন যে ভাই লিড কোড হ্যাকার র্যাঙ্ক তাহলে কি দোষ করলো? যখন আপনি শুরুতে অ্যাজ এ বিগিনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছেন, সো লিড কোড হ্যাকার র্যাঙ্ক বা প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে সাইটগুলো আছে, তারা তো আপনি যেভাবে শিখছেন সেভাবে প্রবলেম সেট করে রাখে নাই।
তারা অলরেডি তাদের জন্যই প্রবলেম সেট করে রাখছে যারা অলরেডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানে। কিন্তু আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানার জন্য তো আপনাকে প্রবলেম সলভ করা দরকার। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে, প্রত্যেকটা টপিকের উপরে ঠিক ওই রিলেটেড কি কি প্রবলেম সলভ করলে আপনার ওই টপিকের উপরে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আসবে, আপনার ওই টপিকের উপরে দক্ষতা প্রুফ হয়ে যাবে, ঠিক সেভাবেই আমরা প্রবলেমগুলো সেট করতেছি। ধরেন আপনি শুধু ভ্যারিয়েবল নিয়ে পড়াশোনা করেছেন, ওই ভ্যারিয়েবলের উপরেই আপনি 20টা প্রবলেম সলভ করেন, তাহলে দেখবেন যে ওই ভ্যারিয়েবলের উপরে আপনার একটা বুলেট প্রুফ প্রিপারেশন হয়ে গেছে। আপনি ইফ ইলস কন্ডিশন শিখেছেন, ওকে ফাইন, ওই কন্ডিশনের উপরই 10টা প্রবলেম সলভ করেন। তাহলে কি হচ্ছে, প্রবলেমও সলভ করা হচ্ছে, আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিও বাড়ছে, এবং সেই সাথে হচ্ছে কি বলেন, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাতেও ভালো আয়ত্ত আসতেছে। আপনি ফাংশন শিখেছেন, ফাংশনের উপরেই আপনি 20টা প্রবলেম সলভ করেন। এইভাবে লুপ শিখেছেন, লুপের উপরেই 20টা প্রবলেম সলভ করেন। এইভাবে পাইথনের জন্য আমাদের প্রবলেম সেট অলরেডি উই আর প্রিপেয়ার্ড টু সার্ভ ভেরি সুন। আমরা এই বিষয়গুলো নিয়ে আসছি যে আপনি পাইথনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেই টপিকটা শিখেন সেই টপিকের উপরেই যেন 20টা করে প্রবলেম সলভ করেন। তাহলে আপনি দেখবেন যে যদি পাইথনে আপনি 10টা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করেন, প্রত্যেকটা চ্যাপ্টারে যদি 20টা প্রবলেম আপনার সলভ করা হয়ে যায়, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতেই 200-250 প্রবলেম আপনার সলভ করা হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে প্রবলেম সলভিং, ডেটা স্ট্রাকচার, তারপরে হচ্ছে বিজনেস লজিক বুঝি না, দেন হচ্ছে আমি আম, কাজ করতে পারছি না, দেন হচ্ছে প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা বুঝি না, এই ডেটা স্ট্রাকচারে কি হচ্ছে সেটা বুঝি না। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পরে এই যেই প্রবলেমগুলো আপনাদের আছে সেই প্রবলেমগুলো আর থাকবে না। আর আপনাদের প্রবলেম সলভ করাই হচ্ছে আমাদের কাজ। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের উপরে বা ডেটা স্ট্রাকচারের বিষয়গুলো পড়ার পরে দেন আপনি চলে যাবেন ফাংশনের ভেতরে। ফাংশন, এখন আপনার কাছে মনে হতে পারে যে আহ, আমি ডেটা স্ট্রাকচারটা কেন শিখছি, কারণ এই ডেটা স্ট্রাকচারের বিষয়গুলো ওয়েব ডেভেলপমেন্টেও বেশি কাজে লাগবে, ডেটা সায়েন্সেও বেশি কাজে লাগবে, সব জায়গায় এভরিহোয়ার প্রত্যেকটা জায়গাতে আপনার এইগুলো প্রয়োজন হবে। এরপরে ফাংশন, একেবারেই ফাংশন ভাজা ভাজা করে ফেলতে হবে। ফাংশন কি, কেন, কিভাবে থেকে শুরু করে ফাংশনের প্যারামিটার আর্গুমেন্ট থেকে শুরু করে ফাংশনের রিটার্ন থেকে শুরু করে ল্যামডা ফাংশন থেকে শুরু করে এখন মডার্ন পাইথনে ফাংশনের অনেকগুলো ভেরিয়েশন বের হয়ে গেছে। ল্যামডা ফাংশনে সুন্দর সুন্দর কাজ করা যায়, লোকাল ভেরিয়েবলের, লোকাল গ্লোবালের স্কোপ থেকে শুরু করে পাইথনের রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন আপনাকে বুঝতে হবে যে কেন আপনি ফাংশন তৈরি করবেন। আপনি ওয়েব ডেভেলপমেন্টে কোন জায়গায় ফাংশন তৈরি করবেন, ডেটা সায়েন্সের কোন জায়গায় ফাংশনটা আপনার কাজে লাগবে। এখন কেউ যদি চিন্তা করে থাকেন যে আমার জাস্ট আমি ফর ডেটা ভিজুয়ালাইজেশন, জাস্ট ফর ডেটা স্ক্রেপিং, জাস্ট ফর টাস্ক অটোমেশন আমি পাইথন শিখবো, তাহলে আমি বলবো যে এই ফাংশন পর্যন্ত যদি আপনার মোটামুটি প্রিপারেশনটা হয়ে যায় তাহলে দ্যাট ইজ গুড এনাফ, আপনি কাজকর্ম শুরু করে দিতে পারেন। কিন্তু পাইথনের এই লার্নিং জার্নিটাকে আমরা শুধুমাত্র ডেটা স্ক্র্যাপিং এর জন্য বা ডেটা সায়েন্সের জন্য ডিজাইন করছি না, আমরা ডিজাইন করছি পুরো পাইথন ইকোসিস্টেমটাকে যাতে আপনি এক্সপ্লোর করতে পারেন। দ্যাটস ওয়াই আপনার পাইথন লার্নিংটা। এই জন্য আবার দেখেন এখানে ফাইল এবং ডিরেক্টরির টপিকটাও অ্যাড করা আছে, কারণ আপনি যদি ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করেন হয়তো আপনার এই ফাইল ডিরেক্টরির খুব একটা প্রয়োজন হবে না। আপনি যদি জাস্ট ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করেন হয়তো এই ফাইল ডিরেক্টরি আপনার প্রয়োজন হবে না। কিন্তু যখনই আবার ওয়েব ডেভেলপমেন্টের দিকে কাজ করা শুরু করবেন তখন এই ফাইল নিয়ে কাজ করার প্রয়োজন আপনার হবে, মেশিন লার্নিং এর দিকে কাজ করা শুরু করবেন তখন প্রয়োজন হবে। দ্যাটস ওয়াই একটা ফাইল কিভাবে তৈরি করে, কিভাবে রিড করে, রাইট করে, ডিলিট করে, ডিরেক্টরি হ্যান্ডলিং করে কিভাবে, জিপ ফাইল নিয়ে কাজ করে কিভাবে, এবং স্পেশালি সিএসভি ফাইল বা এক্সেল ফাইল নিয়ে কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আপনি গুরুত্ব সহকারে শিখবেন। এবং সেই সাথে এক্সেপশন হ্যান্ডলিং এটা তো আপনার লাগবেই। এখন এই টপিকের ভেতরে আমরা আরো একটা টপিক পুশ করেছি, দ্যাট ইজ জেসন। আপনি কনভেনশনাল পাইথন শেখার ওয়েতে জেসনটা হয়তো বা বিভিন্ন জায়গায় পাবেন না, বাট উই ইনকর্পোরেট জেসন। কেন? কারণ যখন আপনি এই পাইথন নিয়ে ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাবেন তখন এই জেসন আপনার প্রচুর কাজে দেবে। কারণ আপনি ব্যাক এন্ড যখন ডেভেলপ করবেন জ্যাঙ্গো দিয়ে কিংবা ডিআরএফ দিয়ে, তখন এই জেসন ইনপুট আউটপুট নিয়ে আপনাকে বেশিরভাগ সময় কাজ করতে হবে। দ্যাটস ওয়াই এই পাইথন লার্নিং এর জার্নিতে ইউ শুড ইনকর্পোরেট জেসন। এখন এই পর্যন্ত তো হয়ে গেল, বেশ ভালো কথা। এই পর্যন্ত যা কিছু হলো তাকে আমরা বলছি প্রসিডিউরাল প্রোগ্রামিং। প্রসিডিউরাল প্রোগ্রামিং, তো শুধুমাত্র প্রসিডিউরাল প্রোগ্রামিং শিখেও
পাইথনের বিভিন্ন ইকোসিস্টেমে আপনি কাজকর্ম শুরু করতে পারেন বা আপনি প্র্যাকটিসটা শুরু করতে পারেন। আপনি ডেটা সায়েন্সের দিকে পাইথনের প্রসিডিউরাল প্রোগ্রামিং শিখে আপনি ডেটা সায়েন্সে দিকে যেতে পারেন। প্রসিডিউরাল প্রোগ্রামিং শেখার পরে আপনি মেশিন লার্নিং এর দিকেও চাইলে যেতে পারেন। আপনি চাইলে ডেটা অটোমেশন, টাস্ক অটোমেশন ওদিকে যেতে পারেন। কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাইতে গেলে আপনাকে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা জানতে হবে, আদারওয়াইজ নট। এখন আপনার টার্গেট যদি এরকম হয় যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করবেন না, ইউ আর অনলি ইউজ পাইথন ফর ডেটা ভিজুয়ালাইজেশন, তখন আপনার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আবার প্রয়োজন হবে না, কেননা ওইখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুব একটা দরকার হবে না আপনার। বাট আপনার প্রিপারেশনটা কিসের জন্য? পুরো পাইথন ইকোসিস্টেমটার জন্য। এখন পুরো পাইথন ইকোসিস্টেমের জন্য যদি প্রিপারেশনটা হয়, তাহলে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে প্রিপেয়ার হতে হবে। এখন ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা কি ইউজ করছি? জ্যাঙ্গো, ফ্লাস্ক, ফাস্ট এপিআই। সেগুলোতে যখন আপনি ঢুকবেন, শুরুতেই দেখবেন চলে আসছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা পড়ে একদম তামা তামা করে ফেলতে হবে। মানে শুধু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা জাস্ট জানলাম কি কি টপিক আছে, এটা যথেষ্ট নয়। আপনি যদি জ্যাঙ্গো ইকোসিস্টেমে ভালো করতে চান, ওয়েব ডেভেলপমেন্টে ভালো করতে চান, তাহলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে আপনার হিউজ একটা দখল দরকার। একেবারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর শুরু থেকে শুরু করে, এর কনস্ট্রাক্টর থেকে শুরু করে, ক্লাস ভেরিয়েবল থেকে শুরু করে, স্ট্যাটিক থেকে শুরু করে, অ্যাক্সেস মডিফায়ার থেকে শুরু করে, পাবলিক প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার থেকে শুরু করে, অ্যাবস্ট্রাকশন থেকে শুরু করে, ইনহেরিটেন্স থেকে শুরু করে, মেথড ওভাররাইডিং ওভারলোডিং থেকে শুরু করে, পাইথন ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, গেটার সেটার থেকে শুরু করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যা কিছু আছে, এখানে সব কিছুকেই আপনার একেবারে পুরো একটা ইনভেস্টিগেশনের ভেতরে নিয়ে আসতে হবে, যাতে করে আপনি ওয়েব ডেভেলপমেন্টে ভালো করতে পারেন। আদারওয়াইজ কিন্তু এই বিষয়গুলো আপনার আবার কি হবে, ওয়েব ডেভেলপমেন্টে এসে আপনার একটা ল্যাকিংস হয়ে দাঁড়াবে। এরপর আপনি চিন্তা করে দেখেন, আমি এই বিষয়টা বললে হয়তো বা অনেকেই মন খারাপ করবেন, কিন্তু দ্যাটস ট্রু, যে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এখন লাইব্রেরি ফ্রেমওয়ার্কের দখলে ধীরে ধীরে চলে যাচ্ছে। আগে যেরকম ম্যানুয়াল কোড লিখে লিখে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতাম, এখন কিন্তু ম্যানুয়াল কোড লিখে লিখে অ্যাপ্লিকেশন ডেভেলপ করার যেই ট্রেন্ডস, সেই ট্রেন্ডস ধীরে 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 সরে আসতেছে, সেই ট্রেন্ডস ধীরে 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 হারিয়ে যাচ্ছে। এখন আপনি দেখবেন যে আমরা লাইব্রেরি ইউজ করছি, আমরা ছোট ছোট প্যাকেজ ইউজ করছি, আমরা ছোট ছোট মডিউল ইউজ করছি। এবং এই যে আপনারা রিয়াক্ট জেএস এ কাজ করেন, রিয়াক্ট জেএস তো কোনো র প্রোগ্রামিং না, রিয়াক্ট জেএস ইটসেলফ এর লাইব্রেরি। আপনারা ভিউ জেএস শেখেন, ভিউ জেএস ইটসেলফ এর লাইব্রেরি। আপনারা এক্সপ্রেস জেএস শেখেন, এক্সপ্রেস জেএস ইটসেলফ এর ফ্রেমওয়ার্ক। আপনারা লারাবেল শেখেন, লারাবেল ইটসেলফ এর ফ্রেমওয়ার্ক। সফটওয়্যার ডেভেলপমেন্ট এখন আর ওই 2002 সাল, 3 সাল, 4 সালের যেই প্রক্রিয়াটা ছিল, যে মানুষ র কোড লিখে লিখে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলতো, ওই র কোডিং লেখার ওই ট্রেন্ডসটা কিন্তু এখন আর নাই। এখন রিয়াক্ট জেএস এর যুগ, ভিউজেএস এর যুগ, জাভাস্ক্রিপ্টের যুগ, পাইথনের যুগ, জ্যাঙ্গোর যুগ, লারাবেলের যুগ। এই যুগটাই কিন্তু দেখেন পুরোটাই ফ্রেমওয়ার্ক লাইব্রেরির দখলে। এখন আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছেন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার এক্সিলেন্সি আপনি কিভাবে প্রুফ করবেন? দ্যাটস ওয়াই শুধুমাত্র শিখলাম, আমার এক্সিলেন্সিটাকে প্রুফ করার মতো কোনো কিছু যদি আমার কাছে না থাকে, তাহলে তো মানুষ মূল্যায়ন করবে না আমাকে। করবে? করবে না। সো টু প্রুফ ইউর এক্সিলেন্সি ইন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই এক্সিলেন্সি কি কি এক্সিলেন্সি আমি বলি। নাম্বার ওয়ান, আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো জানেন, সেটাকে আপনার প্রুফ করতে হবে। নাম্বার টু, আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো প্রবলেম সলভার, সেটাকে আপনার প্রুফ করতে হবে। আপনার কনসেপ্ট ক্লিয়ার, সেটা আপনাকে প্রুফ করতে হবে। আপনি কমপ্লেক্স বিষয় নিয়ে থিঙ্কিং করতে পারেন, সেটা আপনাকে প্রুফ করতে হবে। আপনি পাইথন দিয়ে রিইউজেবল কোড লিখতে পারেন, সেটা আপনাকে প্রুফ করতে হবে। আপনি পাইথন দিয়ে কম্পোনেন্ট তৈরি করতে পারেন, প্যাকেজ তৈরি করতে পারেন, লাইব্রেরি তৈরি করতে পারেন, বা যেই রকম ফ্রেমওয়ার্ক দিয়ে বা লাইব্রেরি দিয়ে পাইথনে আপনি কাজ করেন, সেরকম একটা ফ্রেমওয়ার্ক নিজেই তৈরি করার একটা সক্ষমতা আপনার আছে, সেটা আপনাকে প্রুফ করতে হবে। সো হাউ টু প্রুভ দিস? আপনি কিভাবে সেটাকে প্রুফ করবেন? দ্যাটস ওয়াই পাইথন মডিউল অ্যান্ড প্যাকেজ ডেভেলপমেন্ট। আপনি যখন পাইথন দিয়ে একটা প্যাকেজ ডেভেলপ করার সক্ষমতা অর্জন করবেন আপনার পোর্টফোলিওতে, দেখেন একটা সময় আমি নিজেই বলতাম, আজ থেকে 5-7 বছর আগে, যে আপনার পোর্টফোলিওতে 2-4টা
প্রজেক্ট দেখান, তাহলে আপনার পোর্টফোলিওটা অ্যাকসেপ্টেবল হবে। এই 2025 এসে আমি নিজেই বলছি, প্রজেক্ট দেখান ভালো কথা, প্রজেক্ট দেখানোর পাশাপাশি আপনি প্যাকেজ ডেভেলপ করেছেন বা আপনার ডেভেলপ করা কিছু প্যাকেজ আছে, দুই একটা প্যাকেজ আছে, সেটা আপনার পোর্টফোলিওতে আপনি অ্যাটাচড করেন বা আপনার পোর্টফোলিওটাকে প্যাকেজ ডেভেলপমেন্ট পর্যন্ত আপনি নিয়ে যান। কারণ এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে। এখনকার কম্পিটিশন 5 বছর আগেকার কম্পিটিশনের মতো নাই। সো এই হাইলি কম্পিটিটিভ এই জায়গায়, এই যে একটু আগে আমি বললাম যে নিজেকে আপনি প্রমাণ করবেন, আর সাধারণ 10 জনের থেকে আপনি নিজেকে এক্সিলেন্ট প্রমাণ করবেন। কিভাবে প্রমাণ করবেন? ইউ নিড প্যাকেজ ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স, ইউ নিড প্যাকেজ ডেভেলপমেন্ট ওভারভিউ টু প্রুভ ইউর সেলফ। আপনি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে ভালো পারেন এটা প্রমাণ করার এই মুহূর্তে সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা প্যাকেজ ডেভেলপ করা এবং সেই প্যাকেজটাকে নিজের পোর্টফোলিওতে শোকেজ করা। এবং এই প্যাকেজ ডেভেলপমেন্টের যেই ওয়েট, এই প্যাকেজ ডেভেলপমেন্টের যেই ইফেক্টিভনেস, এটা আপনার পোর্টফোলিওতে, সাধারণ যে আপনার প্রজেক্টগুলো রাখেন, একটা ই কমার্সের প্রজেক্ট রাখেন, অনেকে হয়তো একটা ইনভেন্টরির প্রজেক্ট রাখেন, এই নর্মাল এই প্রজেক্ট রাখার থেকেও অনেক বেশি গুরুত্ব বহন করবে আপনার পোর্টফোলিওতে। কারণ যেই লোকটা প্যাকেজ ডেভেলপ করতে পারে, সেই লোকটা ওরকম 2-4টা প্রজেক্টও করতে পারে, সেই লোকটার প্রজেক্ট এক্সেলেন্সিও আছে, প্রবলেম সলভিং এক্সেলেন্সিও আছে, তার থিঙ্কিং এক্সেলেন্সিও আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং এক্সেলেন্সিও আছে, সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও ভালো করে জানে, সে রিউজেবল কোড লিখতে পারে, সে টিম ওয়ার্ক করতে পারে। সো আপনার 360 ডিগ্রি এক্সপার্টাইজেশনের যেই লেভেলটা, সেই লেভেলটাকে আপনি কিভাবে আপনার সিভিতে বা আপনার পোর্টফোলিওতে উপস্থাপন করবেন, এই উপস্থাপন করার একটা গুড ওয়ে হচ্ছে প্যাকেজ ডেভেলপ করা। দ্যাটস ওয়াই প্যাকেজ কিভাবে ডেভেলপ করতে হয় আপনি সেটা শিখবেন আপনার এক্সেলেন্সি প্রুফ করার জন্য। আপনি যদি ডেটা সায়েন্স নিয়ে কাজ করে থাকেন তাহলে ডেটা সায়েন্স রিলেটেড একটা প্যাকেজ বানান, যেটা আপনার ডেটা সায়েন্সের চাকরিতে আপনাকে আর সাধারণ 10 জনের থেকে, আমি বললাম যে 10 জন কেন, 100 জনের থেকে আপনাকে এগিয়ে রাখবে। আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, ওয়েব রিলেটেড একটা প্যাকেজ বানান, প্যাকেজ বানায় আপনি পিপে রাখেন, সেটাকে আপনি শোকেজ করান, আর সাধারণ 10টা ছেলের থেকে আপনি এগিয়ে যাবেন। আপনি অটোমেশনের কাজ করেন, স্ক্রেপিং এর কাজ করেন, আপনি যেই রিলেটেড সিভি জমা দিচ্ছেন, যেই রিলেটেড কাজকর্মের জন্য আপনি চেষ্টা করতেছেন, সেই রিলেটেড প্যাকেজ ডেভেলপ করেন, সেটাকে আপনার পোর্টফোলিওতে রাখেন। শুধু আজকে না, উইদিন নেক্সট 1 ইয়ার 2 ইয়ার ওই পোর্টফোলিওতে বুলশিট ই কমার্স প্রজেক্ট রাখার থেকেও আপনার প্যাকেজ ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্সটাকে বেশি প্রাধান্য অলরেডি দেওয়া শুরু হয়েছে এবং সামনে আরো দেবে। কারণ আপনাদের পোর্টফোলিওতে যেটা হয়েছে, ওই সবার একই মতো প্রজেক্ট, সবাই ই কমার্স অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি, না হয় সবাই আমরা ইনভেন্টরি বানিয়েছি, না হয় সবাই আমরা একটা স্কুল ম্যানেজমেন্ট করেছি, সবাই ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট করেছি। এইটা কিন্তু সামনে ধীরে 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 এই ট্রেন্ড চেঞ্জ হয়ে আসতেছে, কারণ সবার পোর্টফোলিওতে একই প্রজেক্ট আর সবাই করেও ওইটা। সো জেনারেলাইজ বা কনভেনশনাল মানুষদের কিন্তু ভাত নাই আর সামনের দিকে, মানে অ্যাভারেজ হলে হবে না। আপনি চিন্তা করলেন যে মোটামুটি, মোটামুটি বলে কিছু নাই, সামনের যুগটা তাদের জন্য যারা এই মোটামুটি শব্দটাকে লাইফ থেকে ডিলিট করে দিয়ে এক্সেলেন্ট কোনো কিছু করতে পারবে তাদের জন্য। আর নিজের এক্সেলেন্সি প্রমাণ করার জন্য গো ফর প্যাকেজ ডেভেলপমেন্ট। সো আপনি অবশ্যই প্যাকেজ ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করবেন। পাইথন মডিউল কি, কেন, কিভাবে, বিল্ডিং মডিউলগুলোর কিভাবে রয়েছে, বিল্ডিং মডিউলগুলো নিয়ে কিভাবে কাজ করে, নিজেই কিভাবে একটা সিঙ্গেল ফাইল মডিউল তৈরি করা যায়, মাল্টি ফাইল মডিউল বা প্যাকেজ ডেভেলপমেন্ট করা যায়, পিপে কিভাবে সেটাকে পাবলিশ করা যায়, সেটাকে প্রজেক্টে কিভাবে শোকেজ করা যায়, থার্ড পার্টি প্যাকেজ নিয়ে কিভাবে কাজ করতে হয়, এবং এই পাইথন ইকোসিস্টেমে কি কি থার্ড পার্টি লাইব্রেরি রয়েছে বা প্যাকেজ রয়েছে যেটা আপনাকে ইনরিচ করতে পারে। এই বিষয়টা অনেক অনেক ইম্পর্ট্যান্ট এই সময়ে এসে, যখন কিনা একটা চাকরির বিজ্ঞাপনে হাজার হাজার সিভি জমা পড়ে এবং সেই 1000 সিভিকে যদি সর্টিং করা হয়, দেখা যায় 600-700 সিভি তো একই রকম। সেগুলোর ভিতরে যদি প্রজেক্ট অ্যানালাইসিস করা হয়, দেখবেন যে সবার প্রজেক্ট ওই ঘুরে ফিরে একই রকম। তাহলে সবাই যদি একই রকম হয়, যারা সবাই অ্যাভারেজ কাতারে পড়ে যাবে, সবাই পিছায় যাবে, নিজেকে আপনি আগায় রাখবেন কি করে? এই আগায় রাখার বুদ্ধি বের করেন। প্রশ্ন করবেন আপনারা, যে কেউ আপনারা আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারেন, নাম্বার 1।
নাম্বার টু, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, এবং চ্যাট বক্সেও আমি বেশ কিছু প্রশ্ন পেয়েছি, এই প্রশ্নের উত্তরগুলো আমি দেব। এনি ওয়ান, এনি কোশ্চেন অ্যাবাউট হোয়াই, হাউ, পাইথন? হ্যালো। জি। যে আমি একটা যে কোশ্চেন করতে চাচ্ছিলাম, যে প্রথমত একটা বিষয় বলি না আপনার, দেখা গেছে যে ওই লার্নিং ওয়েবসাইট আছে, ওখান থেকে আমি পাইথনের যে কোর্স, ও সরি, উস্তাদ থেকে পাইথনের একটা কোর্স করেছি। প্লাস হচ্ছে যে ওইটা মোটামুটি যতটুকু সম্ভব হয় শিখেছি। আর আরেকটা বিষয় যে রিসেন্টলি আমি আর কি HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখছি। তো আমার ইচ্ছা আছে ওয়েব ডেভেলপমেন্ট শেখার। তো এখানে আমরা কিন্তু মাল্টিপল অপশন পাই, দেখা গেছে যে কেউ PHP লারাভেল দিয়েও শিখছে, কেউ পাইথন দিয়েও শিখছে, আবার কেউ মান স্ট্যাক বা ওই যে রিয়েক্ট ওগুলা দিয়েও আর কি শিখছে। এখন রাইট। ইন ফিউচারে আর কি মানে এই তিনটার মধ্যে বেটার হয় কোনটা, যে যেটাতে গেলে দেখা গেছে যে মানে মাল্টিপল দেখা গেছে একটা অপরচুনিটি থাকে জবের। মাল্টিপল অপরচুনিটি এই জায়গায়, আমি আমি নিজেই কিন্তু মার্ন স্ট্যাকের পড়াই, আপনারা জানেন। আমি নিজেই পিএইচপি লারাবেল পড়াই অ্যাজ এ টিচার। এখানে আমার বলার নাই, আপনি নিজেই বুঝতে পারতেছেন যে মাল্টিপল অপরচুনিটি পাইথন ইকোসিস্টেমে যেভাবে পসিবল, অন্যান্য ইকোসিস্টেমে ওইভাবে পসিবল না। ওই পসিবিলিটিগুলো কম আছে। যেরকম আপনি যদি পিএইচপি লারাবেলে যান, সেখানে ওয়েব ডেভেলপমেন্ট পসিবিলিটি ইজ হিউজ, বাট পিএইচপি ইকোসিস্টেমে আপনার মেশিন লার্নিং, অটোমেশন, ডেটা সায়েন্স, এই পসিবিলিটিগুলো ওখানে নাই। আমি আশা করি বোঝাতে পেরেছি। হুম, জি, তো সেই ক্ষেত্রে আর কি এটা ভালো ইয়ে হয় যে মানে আমি যতটুকু দেখেছি যে এখন ওই যে জাভাস্ক্রিপ্ট বা নোড জেএস বা জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক গুলা, এইগুলাতে আমি একটু সার্চ করে দেখলাম। জাভাস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের জায়গায়, জাভাস্ক্রিপ্টের জায়গাটা কিন্তু পাইথন নিতে পারবে না। হুম, জাভাস্ক্রিপ্টের যে ফ্রন্ট এন্ড এক্সেলেন্সি, এই ফ্রন্ট এন্ড এক্সেলেন্সি কিন্তু পাইথন নিতে পারছে না। জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড এক্সেলেন্সি, যেটা রিয়াক্ট জেএস এর বা ভিউ জেএস এর, এই জায়গাটা দখল করার মতো কিন্তু কেউ নাই। হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গাটা শুধু জাভাস্ক্রিপ্টের কাছেই থাকবে। হ্যাঁ। তো বুঝছেন? সেক্ষেত্রে বেটার হয় আর কি, যদি সাপোজ কারো ইচ্ছা থাকে যে ওয়েব ডেভ শিখে, সে হয়তো জাভা স্ক্রিপ্ট কিংবা ওই যে ওই নোট যে বা তার ফ্রেমওয়ার্ক গুলো শিখতে পারে। বাট কেউ যদি কেউ ইলাবোরেট করে আর কি অটোমেশন বা ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এগুলো রাইট। নিয়ে করতে চায়, সেই ক্ষেত্রে দেখা যায় পাইথনটা আবার এক্সট্রা করে তার শেখা লাগবে। ওই দুইটা রাইট। আর কি আলাদা আলাদা ফিচার আছে, একসাথে দুইটা এরকম হবে না। দুইটাই তাহলে রাইট। শিখতে হবে সেক্ষেত্রে। রাইট। 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 থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। নেক্সট কোশ্চেন প্লিজ। আমরা চ্যাট বক্সের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সব নিয়ে নেব আমরা। প্রশ্নগুলো আমি কপি করে নিয়ে আসতেছি স্যার, অলরেডি। জি, আমার বলবেন। একটা কোশ্চেন ছিল। অবশ্যই। জি, বলেন। জি ব্রাদার, প্রশ্নটা বলে ফেলেন। স্যার, বলতেছিলাম সাইবার সিকিউরিটিতে পাইথন আমাদের কতটুকু হেল্প করতে পারে? সাইবার সিকিউরিটির কাজকর্ম কিন্তু প্রোগ্রামিং এর সঙ্গে হুবহু যে মিলে যায় তা কিন্তু না। হ্যাঁ, আপনার প্রোগ্রামিং নলেজটা ওখানে দরকার আছে, বাট সাইবার সিকিউরিটির যে ছোট ছোট হ্যাকস গুলো, এগুলো প্রোগ্রামিং এর সঙ্গে খুব একটা সরাসরি মিল নাই, বাট প্রোগ্রামিং নলেজটা আপনাকে হেল্প করবে। প্রোগ্রামিং নলেজটা আপনাকে হেল্প করবে, বাট সরাসরি এই জিনিসগুলোর সঙ্গে রিলেট করতে পারবেন না আপনি। যেরকম আপনি ইথিক্যাল হ্যাকিং এর যেই ওয়ে আউটগুলো আছে, সেখানে দেখবেন যে হ্যাঁ, প্রোগ্রামিং জানতে হয় কিন্তু মেসিভ লেভেলে না। আমি আশা করি বোঝাতে পেরেছি, তবে কাজে লাগবে আপনার। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। ওকে, বলবেন। স্যার আমি চট্টগ্রাম পলিটেকনিকে বর্তমানে চতুর্থ পর্ব অধ্যয়নরত আছি স্যার। তো ওকে। স্যার আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি বিগত এর আগে যে দুটা সেমিস্টার ছিল, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ পেয়েছিলাম, বুঝছেন? ওকে। তো তখন পাইথনটা আমি পড়েছিলাম, এক্সামও ভালো করেছিলাম, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাতে আমার তেমন একটা ভালো লাগা কাজ করতো না। আই হোপ এটা কোনো গাইড না পাওয়ার কারণে, আর ইউটিউবে যে বললেন অনেকগুলো ভিডিও হেসেলের কারণে হয়তোবা এমনটা অনুভব হয়েছে। আর এখন যে রানিং সেমিস্টার আছে, এই সেমিস্টারে জাভা আছে। তো আমার ওকে। জাভাটা শিখতে অনেক বেশি ভালো লাগে, মানে জাভাটা পড়তেও আমার বেশি ভালো লাগে, কোড করতেও ভালো লাগে। এখন এই 2024 সালে ডেটা সায়েন্স এআই এর যুগে এসে আমার কি জাভাতে থাকা কি ভালো হবে, নাকি জাভা থেকে সুইচ করে জাভা যে একেবারে দেখেন, কোনো টেকনোলজি খারাপ না, বুঝছেন? সবগুলো টেকনোলজিরই ভাত আছে, সবগুলোরই চাকরি আছে, সবগুলোরই নিজস্ব স্কোপ আছে, নিজস্ব ফিল্ড আছে। হ্যাঁ, আপনাদের সাথে আমি এখন যেটা আলোচনা করেছি, এটা হচ্ছে পাইথনের স্কোপ নিয়ে আলোচনা করেছি। হুম, যদিও আমি নিজে জাভার স্কোপ নিয়ে আলোচনা অনেকদিন ধরে বাদ দিয়েছি, করি না। 2017-18 সালে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন যে আমি জাভা নিয়ে তখন পড়াতাম, এখন পড়াই না আর।
কারণ আমার এখানে একটা ফিলোসফি আছে, অ্যাজ এ টিচার হিসেবে আমার একটা ফিলোসফি আছে। এই ফিলোসফিটা হচ্ছে কি, আহ, আমি সেই জিনিসটাই পড়াবো যেটা লার্নারদের বেশি কাজে আসবে এবং বেশি সংখ্যক লার্নার সেখান থেকে উপকৃত হবে। এখন এই ফিল্ডে যেই সংখ্যক জায়গাতে আমার লার্নারদের ক্যারিয়ার অপরচুনিটি বেশি, আমি দরকার হলে নিজেকে 2 বছর 3 বছর সেটার জন্য প্রস্তুত করে লার্নারদেরকে সেটাই পড়াবো। সো বুঝতে আমি পেরেছি। পাইথন নিয়ে কোনো জাভা নিয়ে মন্তব্য করছি না, জাভাও ভালো, বাট এইটা আমি আমার স্কোপের ভেতরে রাখিনি ফর একটা লার্জ এনগেজমেন্ট। আমি আশা করি বোঝাতে পেরেছি। যেরকম আপনি চিন্তা করেন, আমি লাস্ট 2 ইয়ার্স ব্যাক আমি ফ্লাটার শেখানো শুরু করেছি, আপনারা জানেন কেন? অনেকে বলে যে ভাই কেন ফ্লাটার শেখাচ্ছেন আপনি, হোয়াই, আপনার ফ্লাটার নিয়ে পড়ানোর কি দরকার? ভাই দরকার তো আমার না, দরকার তো লার্নারদের। এই যে ফ্লাটার পড়ায় গত 2 বছরে অলমোস্ট, মানে আমার কনসার্ন অনুসারে 200+ ছেলে পেলে বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, আমার কনসার্নের ভেতরে যারা, আর আমার কনসার্নের বাইরে যারা, তাদের তো হিসাবই নাই। সো উপকারটা কার হয়েছে? লার্নারদের হয়েছে। সো লার্নার ডিমান্ড ক্রিয়েট হলে আমি পড়াবো, এবং সেই ডিমান্ড ক্রিয়েট হতে হবে একটা সার্টেন অ্যামাউন্টে বা সার্টেন লেভেলে। যেরকম ধরেন আমাকে যদি আপনি এখন বলেন যে কটলিন শেখান, ভাই কটলিন অনেক ভালো, আমি শেখাবো না। কারণ ওইটার ওই রকম ফিল্ড বা ওই রকম পসিবিলিটি এখনো তৈরি হয় নাই যে কটলিন শিখে আমার 200-250 স্টুডেন্ট চাকরি পাবে। যদি তৈরি হয় আমি পড়াবো কটলিন সেই দিন। আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি গোল্যাং শেখান, এখনো পর্যন্ত আমার অ্যানালাইসিসে ওই রকম ফিল্ড এখনো তৈরি হয় নাই যে আমি গোল্যাং শিখায় উইদিন 1 ইয়ার আমি 200-250 স্টুডেন্টকে জব প্লেসমেন্টে পাঠিয়ে দিতে পারবো। তাহলে আমি শিখাবো না। কারণ এইখানে আমি সবসময় চাই যে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হোক। জি, কৌশিক সাহা ভাই আহ বলবেন, হ্যান্ড রেজ করেছেন। জি স্যার, একটা কোশ্চেন ছিল যে মানে ধরেন যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কথা বলতেছেন, আমি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি, মানুষটাকে যেটা বলছেন মানুষটাকে আমি করছি, কোর্স কমপ্লিট করছে। ওকে। কিন্তু ধরেন যে হ্যাঁ, মঙ্গোডিবি ডাটাবেসটা নিয়ে আমার একটু সংশয় আছে এবং আমি পার্সোনালি প্রেফার করি না, কারণ এখনো পর্যন্ত ওটা অনেকটা বলতে পারেন যে ডেভেলপিং এর পড়ে আছে জিনিসটা। কারণ দেখা গেছে যে অনেক সময় মানে বারবার না, মানে এটাকে মঙ্গোডিবি লগ ইন করতে হয়। না, মঙ্গোডিবি স্টিল নাও ডেভেলপিং ফেজে আছে তা না। মঙ্গোডিবি ইজ যথেষ্ট, মানে মঙ্গোডিবি যথেষ্ট স্টেবল কাজ করার জন্য। আপনি মঙ্গোডিবি অ্যাগ্রিগেশনটা যদি শেখেন তাহলে মঙ্গোডিবি সম্পর্কে আপনার ধারণা পরিবর্তন হয়ে যাবে। কারণ আপনি রিলেশনাল ডেটাবেজে যেই ফিচার্সগুলো আপনি পেয়েছেন, জয়েনিং করা, আরও বিভিন্ন জিনিসগুলো যেগুলো রিলেশনাল ডেটাবেজে আছে, বিভিন্ন অপারেটরগুলো, এগুলো দেখবেন যে মঙ্গোডিবিতেও আছে। কিন্তু এর জন্য আপনাকে মঙ্গোডিবি অ্যাগ্রিগেশনটা শিখতে হবে। মোস্ট অফ দ্য কেসেস আমরা মঙ্গোডিবিটা শিখি, বাট মঙ্গোডিবি অ্যাগ্রিগেশনটা আর শিখি না। কেননা মঙ্গোডিবি ভার্সন সম্ভবত 3-র পর থেকে অ্যাগ্রিগেশনটা এসেছে, তার আগে ছিল না। আর মঙ্গোডিবি দিয়ে ফুল ফেজ একটা বাণিজ্যিক অ্যাপ্লিকেশন ডেভেলপ করা সম্ভব যদি আপনি মঙ্গোডিবি অ্যাগ্রিগেশন শেখেন। ওকে, জি। আর কোশ্চেনটা হচ্ছে ভাইয়া যে ধরেন যে পাইথনে বা ধরেন যে কোনো ল্যাঙ্গুয়েজে যে মানে যেহেতু জাভাস্ক্রিপ্টে ইয়েতে ধরেন প্যাকেজ ম্যানেজমেন্টের যে জিনিসটা বললেন আপনার, জিনিসটা হচ্ছে আমাদের মানে লার্নিং কে অনেকটা ইজি করছে। কিন্তু একদিক থেকে চিন্তা করলে যখন আপনি প্যাকেজ মানে ইনস্টলেশনের উপর আপনি ডিপেন্ডেন্ট হবেন, তখন আপনার র কোডের যে ব্যাপারটা থাকে ওই জিনিসটাতে রাইট। ল্যাকিংস দেখা যায়। ল্যাকিংস থেকে হ্যাঁ, যাবে, রাইট রাইট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন মানে একজন লার্নার হিসেবে এবং ধরেন যে ভবিষ্যতে আমি যদি এই ফিল্ডে কাজ করতে চাই, জব করতে চাই, মানে প্লেস করতে চাই, সেক্ষেত্রে মানে আসলে কোন দিকে আমাকে জোর দিতে হবে? আমাকে কি ধরেন মেশিন লার্নিং এর দিকে জোর দিতে হবে? আমি কি চ্যাট জিপিটির হেল্প নিব, অথবা আমি কি প্যাকেজ ইনস্টলেশনের দিকে যাব, নাকি র কোডের উপরে আমার মানে বেসিক বা বেসটাকে আমার খুব শক্ত করা দরকার? কোন দিকটার র দিকে? কোডিংটা তো, র কোডিং এর বেসিকটা তো শক্ত করতে হবে, এটা তো বিকল্প নাই, হ্যাঁ। হুম, 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 সেই সাথে যত দিন যাচ্ছে পড়াশোনার সিলেবাস আসলে বেড়ে যাচ্ছে। হুম, হুম, এটা যদি 2005 সাল হইতো বা 10 সাল হইতো, তাহলে হয়তোবা আমি যদি সেই সময় থাকতাম তখন বলতাম যে জাস্ট র কোডিংটাই ভালো করে শেখেন, আপনার ক্যারিয়ার হয়ে যাবে। কারণ সেই সময়টা ওরকম ছিল, কারণ তখনও তো লাইব্রেরি ফ্রেমওয়ার্ক আসেই নাই এগুলা। হুম, হুম। কিন্তু এখন এসে ওই র কোডিং শেখা ছাড়াও শুধু র কোডিং দিয়ে ফির ক্যারিয়ার হবে তা কিন্তু এখন ওইটা আর পসিবল না। এখন র কোডিংটা তো শেখা লাগবেই, তার সাথে ফ্রেমওয়ার্ক লাইব্রেরিটাও শেখা লাগবে। বুঝতে পেরেছেন? না ভাই, এখন এই ডিমান্ড হ্যাঁ, ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, না সেটা বুঝতে পারছি ভাইয়া যে যেটা জিনিস আসলে দেখা যায় কি যখন অপশন থাকে তখন দেখা যায় যে হচ্ছে ধরেন যে রকেটের উপরে আমি মানে যে ডিমান্ডটা বা যে এরকম ফোকাস দিতাম ওই ফোকাসটা সেরকম ভাবে দেওয়া হয় না, বা এই এখন আপনি জিনিসটা হয় এখন লার্নিং আপনি এর ক্ষেত্রে হয়। র কোডিং শেখার ক্ষেত্রে আপনার প্রাইমারি গুরুত্ব যেটা,
হ্যাঁ, কারণ হুম আপনার হুম তো ইম্পর্টেন্সিটাকে আহ, আপনার কি করতে হবে, ইম্পর্টেন্সি যেটা থাকবে, যেটা হাইলি বেশি ইম্পর্টেন্ট সেটাকে আগে রাখতে হবে, যেটা লেস ইম্পর্টেন্ট সেটাকে হ্যাঁ পরে হ্যাঁ রাখতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ তো আপনি হ্যাঁ আর যদি বলেন ইম্পর্টেন্সির দিক থেকে আমি র কোডিং শেখার গোলটাকে বা অ্যাচিভমেন্টটাকে কোন দিকে নিয়ে যাব, তাহলে আমি বলবো যে আপনি র কোডিং লেখার অ্যাচিভমেন্টটাকে এই জায়গায় পর্যন্ত নিয়ে যাবেন, বা আপনি এভাবে জিনিসটাকে মাইন্ডে সেট করে ফেলবেন যে আপনি র কোডিংটা শিখছেন লাইব্রেরি নিজে বানানোর সক্ষমতা অর্জন করার জন্য এবং অন্যের লাইব্রেরি ব্যবহার করার সক্ষমতা অর্জন করার জন্য। আর আপনি এই রেকর্ডিংটা শিখছেন এই লাইব্রেরি বা প্যাকেজ বা ফ্রেমওয়ার্কের যেই দুনিয়া, এই দুনিয়াতে ফাইট করার জন্য। সে ফাইট করতে গেলে অন্যের প্যাকেজ বা অন্যের লাইব্রেরি কিভাবে ইউজ করতে হয় এটা যেরকম আপনার জানা জরুরি, এরকম ওইরকম লাইব্রেরি আপনি নিজে কিভাবে তৈরি করবেন সেটার সক্ষমতা অর্জন করাও আপনার জন্য জরুরি। আমি বলবো আপনার ফোকাসটা রেকর্ডিং এর থ্যাংক ইউ এইদিকে আপনি নিয়ে যান, তাহলে ইউ উইল উইন। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ। ওয়ালিউল্লাহ বলছি আমি। জি, বলবেন। ভাইয়া বলতে চাচ্ছিলাম, আমাদের ফ্যাক্টরিতে আমি এখানে ইআরপি প্লাস আইটি তে জব করি। ওকে। এখানে হচ্ছে হয় আপনার হচ্ছে ব্যাক এন্ড, ইআরপির ব্যাক এন্ড টোটালটা পাইথনে করা। ওকে। তো আমি এখানে জয়েন করছি 1 বছর হলো। আমি আগে আইটি তে ছিলাম, পাশাপাশি ইআরপি তে করছি। এখন আপনি ওকে। কি ইআরপি নিয়ে কি কথা বলবেন এখানে আপনার পাইথনের? না, না, ইআরপি তো আমার একটা মানে একদম প্রোডাক্ট লেভেলে একটা আলোচনা তখন চলে যাবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। প্রোডাক্ট লেভেলে আলোচনা করছি না। আমার হচ্ছে এই পুরো আলোচনাটাই হচ্ছে পাইথন ইকোসিস্টেমটাকে আপনার মাথার ভিতরে ঢুকায় দেওয়া, যে হোয়াই, হোয়াট, হাউ, হাউ, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কি শিখবেন না শিখবেন, এইটা। আমি অ্যাকচুয়ালি প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি না। ইআরপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনি। আচ্ছা, নেক্সট কি এরকম কোনো টিউটোরিয়াল বা কোনো প্রোগ্রাম করতে পারেন কিনা? ইআরপি সিস্টেম নিয়ে টিউটোরিয়াল বানানো খুব কঠিন একটা কাজ, কারণ এত বড় একটা প্রজেক্ট একটা টিউটোরিয়ালের মধ্যে নিয়ে আসা এটা পসিবল না। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেরকম ধরেন আপনি মনে করেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন, তো একটা বিল্ডিং কিভাবে বানায় ওইটা টিচার আপনাকে ক্লাসে শিখাইতে পারবে, কিন্তু বাস্তবে ওই বিল্ডিংটা বানায় এত আপনাকে দেখাইতে পারবে না। রাইট। বুঝতে পেরেছেন? সো হ্যাঁ আসলে এই জায়গার পড়াশোনাটা এরকম, যে একটা ইআরপি কেমনে বানায় বা ওইটার বানানোর মেথোডোলজি কি বা কি কি থাকে না থাকে আপনাকে ওইটা আমি পড়াইতে পারি, কিন্তু একটা পুরো ইআরপি বা পুরো একটা সিআরএম ইন টু ইন কিন্তু আপনাকে আমি টিউটোরিয়ালে বানায় দেখাইতে পারি না। না না। এটা বানায় দেখাইতে গেলে আমাকে 2 বছর ধরে টিউটোরিয়াল বানাইতে হবে, আর আপনাকেও তখন 4 বছর ধরে টিউটোরিয়াল লেখা লাগবে, কারণ এত টিউটোরিয়াল হবে। মানে একটা সিআরএম এর ভেতরে যা কিছু থাকে সেটা পুরোটা টিউটোরিয়াল আকারে কাভার করতে গেলে মিনিমাম 2,000 ভিডিও বানাইতে হবে, তাও হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, পরে আপনার সাথে কথা বলবো। রাইট। যেরকম আপনি যদি ইয়ে নিয়ে পড়াশোনা করেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন, তো একটা ইঞ্জিন কিভাবে কাজ করে টিচার আপনাকে ওটা ক্লাসে পড়াই দিতে পারবে যে ভাই একটা ইঞ্জিন এইভাবে এইভাবে কাজ করে, হয়তো বা খাতা কলমে ড্র করে দিতে পারবে, কিন্তু বাস্তবে ওই ইঞ্জিনটা সামনাসামনি আপনাকে বানায় দেখাতে পারবে না, কারণ ওটা দেখানোর মতো ওই রকম সময় বা এরকম স্কোপ টিচিং এর ভেতরে হবে না। আপনাকে ওটা শিখে নিজে 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 প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে আপনি পারবেন। নেক্সট কোশ্চেন। আমরা চ্যাট বক্সের সমস্ত প্রশ্নগুলোই নিব, আমি চ্যাট বক্সের প্রশ্নগুলোকে কিন্তু পিক করতেছি, আপনারা দেখতেছেন নিশ্চয়ই আমার স্ক্রিনে। তাহলে আমরা চ্যাট বক্সের প্রশ্নগুলোতে চলে যাই। চ্যাট বক্সে প্রথম প্রশ্ন যেটা ছিল, ভাইয়া ডিপ লার্নিং এর জন্য পাইথন লাগবে কিনা? ইয়েস, ডেফিনেটলি। ডিপ লার্নিং এর জন্য এখানে আমি বলবো গো ফর পাইথন। গো ফর পাইথন। পাইথনের মডিউল, পাইথনের মধ্যে কি কোডিং জানতে হবে? পাইথন নিজেই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং যখন আপনি করছেন কোডিংটাই করছেন। গাইডলাইন লার্নিং ম্যাপটা ডিসকাস করেন, কতদিন লাগতে পারে, কি কি শিখতে হবে, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে। পাইথন ইটসেলফ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। থিওরি না জানলে কমপ্লিট ওয়েতে কাজ করা যাবে না। ইয়েস, ডেফিনেটলি আগে আপনাকে থিওরিটা পড়ে দেন তারপরে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের দিকে জোর দিতে হবে। আর যখন আপনি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা শিখতে শুরু করবেন তখন দেখবেন সেটার ফাঁকে ফাঁকে অনেক অজানা থিওরি আছে, অটোমেটিক্যালি আপনার চলে আসবে। আরেকজন বলেছেন আই উইড লাইক টু লার্ন পাইথন ফর ওয়েব ডেভেলপমেন্ট, কংগ্রেচুলেশন, গো অ্যাহেড। একজন বিগিনার হিসেবে কিভাবে স্কেলেবল বা ম্যানেজিং হাই ট্রাফিক পাইথন বেস প্রজেক্ট বানানো শিখবো? আপনি এই প্রশ্নের উত্তর আমি বলবো, অ্যাজ এ বিগিনার হিসেবে খুবই হাই ট্রাফিক হাই লোড প্রজেক্ট ম্যানেজ করা আপনার কাজ না, ওটা শেখাও আপনার কাজ না, ওটা চিন্তা করাও আপনার কাজ না। অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিভাবে আপনি আপনার আহ, পা ফেলবেন। কারণ দেখেন একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনার কাজকর্ম এটা কিন্তু ছোট না, হিউজ।
একদম অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেল 1, লেভেল 2, লেভেল 3, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে টেকনিক্যাল লিড, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, তার উপরে আবার সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার। সো একটা হিউজ হাই ট্রাফিক কোনো কিছু ম্যানেজ করার দায়িত্ব বিগিনারের না। বিগিনারের কাজ হচ্ছে বিগিনার কাজকর্মগুলো ঠিক করে করা, প্রোগ্রামিং শেখা, কোডিং শেখা, কাজকর্ম করা। সো একদম অনেক হাই ট্রাফিক জিনিসপত্র কিভাবে ম্যানেজ করবেন এটা নিয়ে বিগিনার লেভেলে আপনার থিঙ্কিং করাই যাবে না। এটা থিঙ্কিং করলেই আপনার জন্য এটা একটা ডিমেরিটস হয়ে যাবে। কারণ যেইটা আপনার জন্য না সেইটা নিয়ে যখন আপনি থিঙ্কিং করবেন, ওটা হবে আপনার পিছিয়ে পড়ার একটা বড় কারণ। আমি বর্তমানে শপিফাই নিয়ে কাজ করছি। আমি প্রশ্নটার উত্তর দিয়ে নেই, একটা এজেন্সিতে জব অলরেডি করছি। কংগ্রেচুলেশন, আপনি জব করছেন অলরেডি। আমি চাচ্ছি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট পাইথনে কোর্সটি করতে, তবে আমার কোডিং নিয়ে আগে কাজ করা হয়নি। দেখেন, যারা আগে থেকে কাজকর্ম করে নেই বা পারে না তাদের জন্যই তো কোর্স। আর যারা পারে অলরেডি তারা তো পারেই। 9 নম্বর প্রশ্নটাতে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যান ইউ গিভ দ্য ওভারভিউ অফ ক্যারিয়ার ব্যাক ইন ডেভেলপমেন্ট ইন পাইথন জ্যাঙ্গো? শুধু ব্যাক ইন ডেভেলপমেন্টের উপর ইনশাল্লাহ একদিন আলোচনা হবে। আজকে পুরো পাইথন ইকোসিস্টেমের উপর আলোচনা ছিল। একজন নতুন হিসেবে হালকা পাতলা পাইথনের বেসিক শিখে, হালকা পাতলা শিখে আপনি কতদূর যেতে পারেন? আপনি কে বলবো আমি, হালকা পাতলা শিখে আপনি কোথাও যেতে পারেন না। হালকা পাতলা শিখে আপনি বাতাসে উড়ে যেতে পারেন, আর কোনো দিকেই যেতে পারেন না। সো হালকা পাতলা বলে এখন আর কোনো কিছু নাই। আপনি যা কিছু করবেন খুব স্ট্রংলি আপনাকে শিখে তারপরে যেতে হবে। পাইথন ভার্সেস জাভা স্ক্রিপ্ট কোনটা বেস্ট? দুটোর জায়গায় বেস্ট। পাইথন পাইথনের জায়গায় বেস্ট, জাভা স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্টের জায়গায় বেস্ট। সো একটার সঙ্গে আরেকটা এখানে কম্পেয়ারেবল না। অটোমেশন এবং মেশিন লার্নিং প্রসেসের জন্য পাইথনের লার্নিং রোডম্যাপটা কি হবে? অনলি অটোমেশন এবং মেশিন লার্নিং এর জন্য ডেফিনেটলি আমি আরো কোনো একটা দিন কোনো একটা ওয়েবিনারে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিগিনার হিসেবে আমি কিভাবে শুরু করতে পারি? বিগিনার হিসেবে অলরেডি আপনার শুরুটা হয়ে গেছে এই ওয়েবিনারের মধ্য দিয়ে। সো আপনার শুরুটা হয়ে গেছে, এখন শুধু আপনি পড়তে শুরু করেন। কারণ আপনি কি পড়বেন না পড়বেন এটা নিয়ে আলোচনা করা আপনার শেষ। এবং এই ওয়েবিনার শেষে এখানে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডসটা আমি দেখালাম, এই স্লাইডসটা নিশ্চয়ই আপনাদের জন্য একটা রেফারেন্স হিসেবে কাজ করবে আই থিঙ্ক। আমার যেই গ্রুপটা আছে লার্ন উইথ রাব্বিল LWR কমিউনিটি, এই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে রাখতেছি আপনাদের চ্যাট বক্সে। আপনারা গ্রুপে জয়েন করতে পারেন অথবা ইন্টারেক্টিভ কেয়ারের গ্রুপে থাকতে পারেন। যে যে গ্রুপেই থাকেন না কেন, আমি প্রত্যেকটা গ্রুপেই আমার এই পুরো প্রেজেন্টেশন স্লাইডসটা দিয়ে দেব। এই প্রেজেন্টেশন স্লাইডসটা আপনাদের জন্য আমি মনে করি একটা হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। 14 নম্বর প্রশ্ন, পাইথন প্রপারলি শিখতে কেমন সময় লাগবে? আমি এই জায়গায় বলবো ভাই প্লিজ সময়ের সাথে চুক্তি করবেন না। ফ্রিল্যান্সিং শব্দটাকে ডিলিট করে দেন, জাস্ট ডিলিট দ্য ওয়ার্ড। ফ্রিল্যান্সিং, আয়, ইনকাম, এই শব্দগুলোকে ডিলিট করে দেন। কলম থাকে মানুষের বুক পকেটে আর মানি ব্যাগটা থাকে পিছনে। সো আপনি শুরুতেই যদি মানি ব্যাগ নিয়ে চিন্তা করেন তাহলে সামনের কলমটা বুক থেকে ছুটে গেলে আর হবে না। সো এই জিনিসগুলো আগে চিন্তা করা বাদ দিয়ে দেন আপনি। জব মার্কেট কোন দিকে আগানো উচিত, ডেফিনেটলি আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন, কিন্তু শুরুতেই মানি মানি, যে হচ্ছে টাকা নিয়ে চিন্তা করবে ও কোনোদিন টাকা ইনকাম করতে পারবে না। এটা হচ্ছে সায়েন্স। আপনি কাজকর্ম করেন, আপনি জ্ঞানের পিছনে ছোটেন, টাকা আপনার পিছনে ছুটবে ভাই। আর দয়া করে ওই যে এখন কি কি যেন ট্রেডিং শুরু হয়েছে, এগুলো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করে, জুয়া টুয়া খেলে, ওইগুলা থেকে ব্রেন ওয়াশ হয়ে এসে কাইন্ডলি আমার কোনো ইভেন্টে জয়েন করবেন না। কারণ ওই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো না। যে কেমনে টাকা ইনকাম করবো, এন করবো, একদম বুলশিট। কারণ যারা ওই বয়ানগুলো দিতেছে তাদেরকে গিয়ে ধরেন, ওইটা বোঝানোর দায়িত্ব আমার না। ওয়েব ডেভেলপমেন্টে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড হিসেবে করলে পাইথন ভার্সেস জাভা স্ক্রিপ্ট হুইচ ইজ শুড আই এনরোল? কারণ এটা ম্যাসিভ লেভেলে বেড়ে গেছে এখন। যে হচ্ছে ইউটিউবে বেড়ে গেছে, এত বেড়ে গেছে যে হচ্ছে 15 দিনে 1 লাখ টাকা সেল, 2 দিনে কোথায় জানি একটা ভিডিও দেখলাম 1.5 মিনিটে 1.5 লাখ টাকা কামাই করে ফেলছে। সো ভাই ওগুলো সলিউশন আমার কাছে নাই। যারা ইনকাম করে তাদের কাছ থেকে সলিউশনটা নেন। আর আই থিঙ্ক এতগুলো টাকা যারা ইনকাম করে তাদের জামা কাপড়ের এই অবস্থা এরকম হওয়ার কথা না। এতগুলো টাকা যে ইনকাম করে তার লাইফ স্টাইল দেখে তো বোঝা যায়। এখন আমি যদি চিন্তা করেন, আমি যদি মাসে 10 কোটি টাকা ইনকাম করি বা 1 কোটি বা ধরেন হচ্ছে 50 লাখ টাকা ইনকাম করি,
তাহলে আমি তো মার্সিডিজ গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো, বিএমডাব্লিউতে চড়ে ঘুরে বেড়াবো, তাই না? আমি তো সিএনজিতে চড়ে ঘুরে বেড়াবো না। সো আপনারা লাইফ স্টাইল দেখেও বুঝেন না আপনারা। ভাইয়া, আর এই যে অ্যাকচুয়ালি ওই লেভেলের ইনকাম করে সে কখনো এক্সপোজ করে না, আমি বিলিভ হ্যাঁ, করি। অবশ্যই আপনি ওটা এক্সপোজ করবেন, আপনাকে ইনকাম ট্যাক্স এসে ধরে নিয়ে যাবে তো। আপনি যে ইনকাম করেন, আপনি ট্যাক্স দেন, ও ট্যাক্স রিটার্নই দেয় না। হ্যাঁ। আর ওই লেভেল ইনকাম করলে কেউ ওটা এক্সপোজ করে? পাগল হয়েছেন? ও তো ইনকাম ট্যাক্স এসে ধরবে, ভ্যাট এসে ধরবে ওকে। জাস্ট এই জিনিসগুলো ব্রেন ওয়াশ হয়ে এসে, ভাই প্লিজ, মানে মাপ চাই আমি। কারণ এত এত টাকা পয়সা যদি দেশে থাকতো তাহলে তো কেউ গরিব থাকতো না, না? এত এত বেকার, মানে জাস্ট বুলশিট টাইপের কথাবার্তা। এত টাকা ইনকাম করলাম, দেখেন এত টাকা, এত বেড়ে গেছে এই জিনিসগুলা। মানে ইউটিউবে ফিডে ঢুকলেই দুনিয়ার ভিডিও সামনে চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে। ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট ইন ব্যাক ইন ওভারঅল হিসেব করলে কি পাইথন জাভাস্ক্রিপ্ট হুইচ শুড আই এনরোল? এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। কারণ জাভাস্ক্রিপ্টের জায়গায় পাইথন জ্যাঙ্গের জায়গায়। ভাইয়া, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড পাইথন কোন কোন কাজের জন্য বেস্ট? জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডের জন্য খুবই বেস্ট। পাইথন হচ্ছে আপনার এই ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন, ব্যাক এন্ডের জন্য আমি বলবো দ্যাট ইজ বেস্ট। আমি এটাকে মেইন ডিফারেন্স হিসেবে ধরতে পারি, আপনিও মেইন ডিফারেন্স হিসেবে ধরতে পারেন। ফুল টাইম জবের পাশাপাশি পাইথন শিখতে আগ্রহী? আহ অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি ফুল টাইম চাকরি করেন বা যাই করেন, আপনার লার্নিংটাকে স্টপ করেন না। আপনারা নিজেরাও জানেন যে আমি জব করি, এবং আমার জবের পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে শেখাই, ভিডিও বানাই, টিউটোরিয়াল বানাই, আপনাদের জন্য বিভিন্ন আয়োজনগুলো করি। জাস্ট আমার লিঙ্কডইন প্রোফাইলে গেলেই আমার সম্পর্কে আপনারা জানতে পারবেন যে আমি কি করি না করি। লিঙ্কডইনে আসলেই এখানে আপনারা দেখতে পারবেন। সো আমি যদি চাকরির পাশাপাশি পাশাপাশি পড়াতে পারি, আপনি পড়তে পারবেন না কেন? আপনি পড়তেও পারবেন। এর জন্য শুধু আপনার একটা ডেডিকেশন দরকার। এনি এমএল মডেল কি আমরা জাভা সাথে মার্চ করতে পারি? হ্যাঁ, মেশিন লার্নিং এর মডেলগুলোকে যে পাইথনের সাথেই আপনাকে কাজ করতে হবে এরকম না। আপনি চাইলে সেটাকে জাভাস্ক্রিপ্টেও নিয়ে যেতে পারেন, চাইলে জাভাতেও নিয়ে যেতে পারেন, চাইলে C++এও নিয়ে যেতে পারেন, বাট পাইথন ইজ রিকমেন্ডেড ফর দিস। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আমি জাস্ট পাইথন জ্যাঙ্গো শিখে ওয়েব নিয়ে ভালো কিছু করতে পারবো কি? হ্যাঁ, পাইথন জ্যাঙ্গো নিয়ে আপনি ওয়েবে ভালো কিছু করতে পারবেন ভাই। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং তার হচ্ছে জ্যাঙ্গো। আরেকজন ভাই প্রশ্ন করেছেন ক্যাপ্টেন বাইনারি নিয়ে। ক্যাপ্টেন বাইনারিতে অলরেডি আমি জাভাস্ক্রিপ্ট সেট করে ফেলেছি। এখানে খুব শীঘ্রই ক্যাপ্টেন বাইনারিতে পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ছোট ছোট প্রবলেম সলভিং এর যে বিষয়গুলো, এই বিষয়গুলো ভেরি সুন আমি এগুলো নিয়ে অলরেডি কাজ করা শুরু করেছি, যাতে আপনাদেরকে আমি মডিউল বেস, টপিক বেস এখানে পাইথনের ছোট ছোট প্রবলেম ক্রিয়েট করে সেগুলো সলভ করার ব্যবস্থা করে দিতে পারি, যাতে পাইথনে একটা স্ট্রং ফাউন্ডেশন আপনাদের তৈরি হয়। অটোমেশনের জন্য আমরা কি কি শিখতে পারি? আমি অটোমেশনের জন্য অল্প কয়েকটা লাইব্রেরির নাম হয়তো বলেছি। কোনো একদিন শুধু অটোমেশনের উপরেই বিস্তারিত আলোচনা করব, মেশিন লার্নিং এর উপরে বিস্তারিত আলোচনা করব, ওয়েব ডেভেলপমেন্টের উপরেই শুধুমাত্র কোনোদিন বিস্তারিত আলোচনা করব। আমি অনেক ভেবে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, পাইথন থেকে পাইথনটাকে বেছে নিয়েছি। গুড ডিসিশন ওয়েব ডেভেলপমেন্টের জন্য। পাইথন ওয়েব ডেভেলপমেন্টের জন্য কেমন হবে? আমি বলবো সবগুলোই ভালো হবে, প্রত্যেকটা জায়গায়। পিএইচপির জায়গায় পিএইচপি বেস্ট, পাইথনের জায়গায় পাইথন বেস্ট, জাভাস্ক্রিপ্টের জায়গায় জাভাস্ক্রিপ্ট বেস্ট। যেটা ভিজুয়ালাইজেশন, সেটা কি কাজ আছে পাইথনের? ভিজুয়ালাইজেশনে প্রচুর কাজ আছে ভাই। এই যে ওয়েবসাইটে আপনারা ঢোকেন, এত সুন্দর সুন্দর চার্ট দেখতে পান, 2D চার্ট, 3D চার্ট, বার চার্ট, এই সেই কত ডাটা ভিজুয়ালাইজেশন। আপনি জাস্ট ডেটা ভিজুয়ালাইজেশন লিখে সার্চ করেন, ডেটা ভিজুয়ালাইজেশন, দ্যাট ইজ এ হিউজ ফিল্ড। ডেটা ভিজুয়ালাইজেশন লিখে জাস্ট শুধু সার্চ করেন, ডেটা ভিজুয়ালাইজেশন ইজ এ হিউজ ফিল্ড ভাই। এটা নিয়ে প্রচুর কাজ আছে। এটা কাজ শুধুমাত্র চার্ট.js না, হ্যাঁ, প্রচুর কাজ আছে ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে। আচ্ছা, আমি অলরেডি পাইথনের বেসিক ডাটা সায়েন্স শিখছি, আমি এখন মেশিন লার্নিং এর বা ডিপ লার্নিং এক্সপার্ট হতে চাই। এই জন্য আমার কি স্টেপ নেওয়া যেতে পারে? আপনি অলরেডি যদি ডেটা সায়েন্স শেখেন, তাহলে আমি বলবো ওইটা আগে শেখেন, তারপরে বাকিগুলোতে মুভ করেন, আদারওয়াইজ নট। অটোমেশনের জন্য আমি কিভাবে পাইথন শেখা শুরু করতে পারি? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আগে শেখেন, দেন তারপরে অটোমেশন, ওয়েব স্ক্র্যাপিং, এই বিষয়গুলো চলে আসবে। আমি সি এর বেসিকটা পারি। সি এর বেসিকটা যেহেতু আপনি পারেন, সো পাইথন শেখাটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য অটোমেশনের পাইথন কিভাবে শুরু করব? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে শুরু করেন, ঠিক যেভাবে আমি রাস্তাটা দেখালাম যে কি কি শিখতে হবে।
কি কি শিখতে হবে একটা রাস্তা তো আপনাদেরকে আমি দেখালাম এখানে। 18 নম্বর স্লাইড থেকে 19 20 একদম প্রত্যেকটা টপিকের নাম ছোট 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 করে লেখা আছে। এই টপিকগুলো ফলো করে আগে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার পুরো পাইথনের যেই 360 ডিগ্রি একটা ভিউ সেটা চলে আসছে, এবং আপনি নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবেন যে পাইথন দিয়ে আপনি কি করতে পারেন, পাইথন দিয়ে কি করতে পারেন না। সো বিষয়টা এরকম যে কোনো কিছু করার আগে সেই জিনিসটা আগে আপনাকে জানতে হবে, আগে শিখতে হবে। দেন আরেকটা প্রশ্ন এসেছে চ্যাট বক্সে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন কিনা। না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করার জন্য পূর্ব অভিজ্ঞতার বলতে শুধু কম্পিউটারের অভিজ্ঞতাটা বা কম্পিউটার স্কিলটা থাকলেই আপনি শেখা শুরু করতে পারেন। ভাইয়া আজকে থেকে পাইথন শেখা শুরু করছি, আমি আমি কি নিয়ে কাজ করব। আপনি আগে শুরুতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখেন, তারপরে আপনি এখন ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাবেন, নাকি অটোমেশনের দিকে যাবেন, নাকি স্ক্র্যাপিং এর দিকে যাবেন, নাকি ডেটা সায়েন্সের দিকে যাবেন, নাকি মেশিন লার্নিং এর দিকে যাবেন, এই সিদ্ধান্তটা আপনাকে একটু পরে নিতে হবে। শুরুতে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে শিখবেন। এই সিদ্ধান্ত নেওয়া হলে দেন পরের সিদ্ধান্ত ভাই, তার আগে না। বুঝতে পেরেছেন? আদারওয়াইজ কোনোটাই হবে না কিন্তু। আমরা অবশ্যই ভবিষ্যতের দিকে তাকাবো, তবে অনেক হিউজ কোনো ভবিষ্যতের দিকে তাকাবো না যেটা বর্তমানকে নষ্ট করে দেয়। সো বর্তমানে আগে আপনি পাইথনটা আগে শেখেন। শুভ সরকার ভাই বলেছেন আপনি পাইচার্ম নাকি ভিএস কোড কোনটাকে সাজেস্ট করবেন। আমি সাজেস্ট করব ভাই পাইচার্মকে, কেননা জেট ব্রেইনসের টুলগুলো আমার এমনিতেই খুব পছন্দের। হ্যাঁ, পাইচার্ম, ওয়েব স্ট্রম, পিএইচপি স্ট্রম, এগুলো এমনিতেই আমার পছন্দের। তবে ভিজুয়াল স্টুডিও কোডও আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, বাট আমি সাজেস্ট করব গো ফর পাইচার্ম। পাইচার্ম কমিউনিটি ভার্সন টোটালি ফ্রি ভাই। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে এই মুহূর্ত থেকে শুরু করা উচিত কিনা। আপনার শুরু হয়ে গেছে, অলরেডি শেখা শুরু হয়ে গেছে। রাসিফ ইফতেকার ভাই বলেছেন স্লাইডটা কোথায় পাবো। এই স্লাইডটা আমার গ্রুপেই আমি একটু পরেই আপলোড করে দেব, লার্ন উইথ রাব্বিল কমিউনিটি। আমি গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে এই মিটিং এর ইয়াতে দিয়ে দিয়েছি, আপনারা গ্রুপে যুক্ত থাকতে পারেন। আমি গ্রুপে অ্যাড করে জাস্ট উইদিন নেক্সট 10 মিনিটস এখানে একটা অ্যানাউন্স করে দেবো যে পাইথন শেখার যে জার্নি, সেই জার্নিতে কি কি দেখানো হলো সেটা। এবং লার্ন উইথ রাব্বিল এই কমিউনিটি থেকে, এই গ্রুপ থেকে অনেকেই আপনারা আজকের এই সেশনে জয়েন করেছেন। এই গ্রুপে আপনারা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডটার একটা পোস্ট পেয়ে যাবেন। এবং এখানে ফাইল সেকশনে যদি আপনি যান, শুধু এটা না, এর আগেও আমি বহু ফাইল এখানে শেয়ার করেছি, এই জায়গাতে আপনারা অনেকগুলো রিসোর্সও পেয়ে যাবেন। আহ, তারপরে হচ্ছে স্ক্রিনে পড়তে মনোযোগ কম আসে তাই হ্যান্ডবুক সাজেস্ট করেন। রাইট, পাইথনের জন্য অলরেডি আমি একটা আপনাদের জন্য ডকুমেন্টেশন লেখা অলমোস্ট শেষ করে ফেলেছি। আমি ডকুমেন্টেশনটা খুব শীঘ্রই জাস্ট সাদা কাগজে, মানে সাদা ব্যাকগ্রাউন্ড, মানে সাদা সাদা কালো ইয়াতে আমি এটাকে পিডিএফ আকারে আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা যারা অন স্ক্রিন পড়তে অভ্যস্ত নন তারা করতে পারেন কি, এটা অলরেডি লেখা শেষ আমার, আমি এটা আপনাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করব। যারা অন স্ক্রিনে পড়তে অভ্যস্ত নন তারা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এটাকে প্রিন্ট করে, যার যার প্রয়োজন আপনারা প্রিন্ট করে নিয়ে খাতা কলমে পড়তে পারেন। কারণ পুরো পাইথনের জার্নিটা অলরেডি আমার ভিডিও বানানো শেষ, আপনারা অলরেডি জানেন, এবং প্রত্যেকটা ভিডিও ডকুমেন্টটাও অলরেডি আমার তৈরি করা শেষ। সো এগুলো প্রিন্ট করে নিয়ে পড়লে এটা আপনার একটা হ্যান্ডবুক হিসেবে আশা করি কাজে দেবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, ইথিক্যাল হ্যাকিং শিখতে কি পাইথন শেখার প্রয়োজন আছে। ইথিক্যাল হ্যাকিং এর সঙ্গে পাইথনের সরাসরি কোনো সম্পর্ক নাই, সরাসরি কোনো সম্পর্ক নাই, তবে কোনো ইথিক্যাল হ্যাকিং এর কোর্সের ভেতরে যদি পাইথন রিলেটেড কোনো কিছু দেখানো হয় তাহলে সেটা আলাদা বিষয়। এখন আসি আমরা ডেটা সায়েন্স মেশিন লার্নিং কোনটার জন্য পাইথনের কোন লাইব্রেরি শিখতে হবে। কোনটার জন্য কোন লাইব্রেরি শিখতে হবে অলরেডি আমি আমার আলোচনার শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোনটার জন্য কি কি লাইব্রেরি দরকার, শুরুতেই এটা ছিল। আমি আশা করি যে এই ডকটা পেলে এখান থেকে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর কোনো একদিন আপনাদের সঙ্গে পাইথনের স্পেসিফিক শুধু মেশিন লার্নিং, স্পেসিফিক শুধু অটোমেশন, স্পেসিফিক শুধু ওয়েব ডেভেলপমেন্ট, এইটা নিয়ে আবার ডিটেল একদিন আলোচনা করব আমি। আমার LWR এ আপনি এটার কপি পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। লাস্ট আরেকজন হ্যান্ড রেজ করেছেন, কাজী সাবরিনা আক্তার
আপু বলবেন। ভাই আসসালামু আলাইকুম। আমার ফোনে চার্জ ছিল না, তো এই কারণে আমি আমার ওয়াইফের ওকে ওকে, নো গেলফ্রেন্ড প্রবলেম, থেকে আর নো কি ইয়ে প্রবলেম, করছি। নো প্রবলেম। জি ভাইয়া বলবেন। এখন ভাই ওই আমি আমার কোশ্চেনটা একটু অন্যদিকে, যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ওই হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কর্মরত আছি। তো আমার ওকে। অবসর সময়গুলোতে আমি আর কি ডাটা সায়েন্সটা শিখতে চাচ্ছিলাম, কিন্তু আমি এই আপনাদের এখানে দেখলাম যে মোটামুটি সবাই এই ধরনের ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আমার তো এই ধরনের আগে কোনো ইয়ে ছিল না, নলেজ ছিল না, বা আমি যদি এটা শিখতে চাই এটা আসলে পারবো কিনা। কারণ আমি এখানে যাদেরকে দেখছি সবাই মোটামুটি আগে থেকেই আহ, মোটামুটি কি আপনি মোটামুটি ইঞ্জিনিয়ার তো না? আপনি তো ইঞ্জিনিয়ার তাই না? জি জি জি, ইঞ্জিনিয়ারিং আমি সিভিল পড়াশোনা তো করছেন, অঙ্ক করছেন, ম্যাথ করেননি, ফিজিক্স পড়েননি? জি জি প্রোগ্রামিং তো আলাদা exactly। কোনো বিষয় না, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভেতরেও তো অঙ্ক পড়ছেন। পড়েননি? ওইখানেও অঙ্ক, ওখানেও ম্যাথ পড়ছেন, পড়ছেন না? প্রোগ্রামিং জি তো জি অঙ্কের বাইরে কোনো কিছু না। আপনি পড়া শুরু করেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার জন্য সহজ মনে হবে। বুঝছেন? জি ভাইয়া, থ্যাংক আমি এই গ্রুপে এখনই আপলোড করে দিচ্ছি আপনাদের ভাইয়া সামনে। আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন, বলে ফেলেন। ভাইয়া নেটওয়ার্কিং এর সাথে পাইথনের কি কোনো মানে সম্পর্ক নেটওয়ার্কিং এর আছে? সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই, তবে নেটওয়ার্কিং রিলেটেড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য নেটওয়ার্কিং নেটওয়ার্কিং এ আমার কলিগরা যারা কাজ করে ওনারাও পাইথন শেখে। কারণ ওনাদের কিছু কিছু কাজে পাইথন কাজে লাগে, কিন্তু কোথায় কিভাবে কাজে লাগে এটার পুরো রোড ম্যাপটা আমার কাছে নাই। হ্যাঁ, এটার পুরো রোড আর ম্যাপটা আমার ভাইয়া কাছে নেই। আমরা এই রিসোর্স এগুলো কোথায় পাবো মানে শেখার? আপনি জাস্ট আমাদের গ্রুপে কানেক্টেড থাকেন, আপনি পেয়ে যাবেন। কারণ অলরেডি আমরা এগুলো নিয়ে কাজ শুরু করেছি। বুঝতে পেরেছেন? আপনি আমাদের আচ্ছা গ্রুপে কানেক্টেড থাকেন, পেয়ে যাবেন, টাইম টু টাইম পেয়ে যাবেন। আমার সাথে কানেক্টেড থাকেন, ইন্টারেক্টিভ কেয়ারের সাথে কানেক্টেড থাকেন, যেই মানে আমাদের কমিউনিটির সাথে কানেক্টেড থাকেন, সোজা কথা। তাহলে দেখবেন এইগুলো পেয়ে গেছেন আপনি টাইম টু টাইম, কারণ এইগুলো নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। ওকে। ভাইয়া, লিঙ্কটা আরেকবার দিলে ভালো হতো কমেন্ট বক্সে। ওকে, আপনার এইখানেও পাবেন, আমি ইন্টারেক্টিভ কেয়ারের ইয়েতেও শেয়ার করে দিব। ওনাদের যেই পাইথন রিলেটেড গ্রুপ আছে সেখানেও আপনি পাবেন, ওনারা পোস্ট করে দেবে। এখানে হচ্ছে আহ, গুরুত্বপূর্ণ কি কি শিখবেন, কোথায় কোথায় পাইথন। ওকে, আমি জাস্ট এই পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে আমি বলবো ইন্টারেক্টিভ কেয়ারের সাপোর্টে যারা আছে তারা পিডিএফটা কালেক্ট করবেন এবং আপনাদের অডিয়েন্সদেরকে আপনাদের গ্রুপের মাধ্যমে প্রোভাইড করবেন। ভাইয়া আমি একটা ছোট পরামর্শ নিতে চাই। জি বলবেন ভাই। ভাইয়া আমি বর্তমানে ডেভঅপস রানিং, আমি এ ডেভঅপস শিখতেছি। পাইথনের ব্যাকএন্ডটা আমার শেখার খুব ইচ্ছা। এখন এখানে ব্যাকএন্ড কতটুকু কভার করবেন এটা যদি আমাকে একটু শর্টে বলতেন। অ্যাকচুয়ালি দিস ইজ নট এ কোর্স, মানে অ্যাকচুয়ালি আজকে আমরা কোনো কোর্সের ডিটেল নিয়ে আলোচনা করিনি। আহ, কোনো কোর্সের ডিটেল নিয়ে কখনো যখন আলোচনা করব তখন ডেফিনেটলি এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আসসালামু এভরিওয়ান। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলবেন ভাইয়া। হ্যাঁ, আমাদের যে ভার্সিটি গুলো আছে বাংলাদেশে, এরা হচ্ছে গিয়ে সিএসসির স্টুডেন্টদের কোন দিকে ট্রিট করে, মানে তাদের ক্যারিয়ারটা এন্ড অফ দ্য ডে কোন দিকে যায়? এন্ড অফ দ্য ডে কোনো দিকেই যায় না। এন্ড অফ দ্য ডে যে যেভাবে পারে সেই দিকে নিয়ে যায়। কেউ বিসিএস এর পড়াশোনা করে, দেখেন না, বুয়েট থেকে বিসিএস এর সব থেকে বেশি বিসিএস পায়। তো এন্ড অফ দ্য ডে ইউনিভার্সিটি তো আপনাকে ক্যারিয়ারের জন্য পুশ করে না। ইউনিভার্সিটির কাজ হচ্ছে আপনার ইউনিভার্সিটির একাডেমিক কারিকুলাম পড়ায় দেওয়া, পড়ায় দিয়ে আপনাকে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়া। এরপরে আপনি কি করবেন, ডিসিশন ইজ আপ টু ইউ। আচ্ছা, আমি হচ্ছে ফার্স্ট। বাংলাদেশের ইউনিভার্সিটির কাউকেই কখনো কোনো ক্যারিয়ারের দিকে করে না, মানে ফোর্স করে না, শুধু ওই ওকে। ডাক্তারি ছাড়া। ডাক্তার, হ্যাঁ ডাক্তারি ছাড়া আপনি চিন্তা করে দেখেন, কেউ যখন এমবিবিএস পড়াশোনা করে 5 বছর, তারপরে কি করে বলেন তো? ওই যে 1.5 বছর 2 বছর তাকে বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হয়, তাই না? তো যখনই বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতেছে তার মানে কি করতেছে বলেন তো? ওকে ওই ডাক্তারি পেশার জন্য তাকে ফোর্স করতেছে। কারণ ইন্টার্নশিপ যখন করতে যায় তখন তো সে ওই রুগী দেখে, রাইট। ভিজিট করে। তার মানে ওই পেশাগত বিষয়টার সাথে তাকে ইনভলভ করা হচ্ছে। তার মানে ডাক্তারি পড়ার পরে তাকে ডাক্তারি পেশায় উৎসাহিত করা হচ্ছে ফর বাই প্রোভাইডিং ইন্টার্নশিপ। কিন্তু আপনি চিন্তা করেন বাংলাদেশে অন্যান্য আর কোন জায়গায় এই জায়গাটা হয়? কোথাও না।
কেউ যদি বুয়েটে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার পরে তার এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়ার জন্য তাকে 2 বছর কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানিতে গিয়ে ইন্টার্নশিপ করে আসতে হবে, তাছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবা না। এটা কিন্তু নাই, সিএসসিতেও নাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রিপলি টিপলি কোথাও নাই। সো কেউই আপনাকে ফোর্স করতেছে না যে আপনাকে সিএসসি পড়ে এসে আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্টই করতে হবে, আপনাকে মেশিন লার্নিংই করতে হবে। এই জন্য আপনি দেখেন মেজরিটি পোর্শন আপনি ইউনিভার্সিটি থেকে যারা বেরোচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা হিউজ পোর্শন প্রোগ্রামিং এর ভেতরে নাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভেতরে নাই। কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভেতরে, প্রোগ্রামিং এর ভেতরে, কেউ নেটওয়ার্কিং এর ভেতরে চলে গেছে, কেউ ইনফ্রাস্ট্রাকচারের ভেতরে চলে গেছে, কেউ দেখবেন যে সিএসসির মধ্যেই নাই। এটা একটা মানে খুবই হাইলি স্যাচুরেটেড একটা জায়গা। অনেকেই আছে, অনেকেই নাই, কারণ এইখানে আমাদের পলিসি আমাদেরকে আসলে এই জায়গাতে বাধ্য করে না, আমাদেরকে গাইড করে না। এবং আমি বলবো এটাই হচ্ছে ব্যর্থতার বড় কারণ। দ্যাটস ওয়াই আপনি দেখবেন ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেপেলেই হচ্ছে বিসিএস এ সব থেকে বেশি সংখ্যক। তাহলে আচ্ছা এই কোর্সে কি আচ্ছা, আমরা আমি টোটালি হচ্ছে ফ্রন্ট এন্ড শিখবো নাকি জাস্ট বেসিক আমাদের সবকিছু মিলে? আজকের ওয়েবিনারটা কোনো কোর্স রিলেটেড না, ও নাম্বার আচ্ছা আচ্ছা। ওয়ান। আজকে শুধু আমরা পাইথনের উপরেই আলোচনা করেছি। কোনো কোর্স রিলেটেড জিজ্ঞাসা থাকলে কোর্স রিলেটেড গ্রুপগুলোতে আপনি জিজ্ঞাসা করবেন। আর আহ, আজকে শুধুমাত্র আপনাদের সাথে আমার আলোচনা হয়েছে কেন আপনারা পাইথন শিখবেন, কেন গুরুত্বপূর্ণ, কি কি শিখবেন, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনগুলো কি কি হবে, ওয়েব ডেভেলপমেন্টের জন্য, ডেটা সায়েন্সের জন্য, মেশিন লার্নিং এর জন্য, অটোমেশন স্ক্র্যাপিং এর জন্য আহ, কি কি প্যাকেজ দরকার, তারপরে এইটার জন্য পাইথনের কি কি শিখবেন, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। হ্যাঁ, তাহলে কি কোর্স আর রিলেটেড কোনো ওপেন সেশন হবে নেক্সটে? কোর্স রিলেটেড সেশন এটা অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে বলতে পারছি না, ডেফিনেটলি আমার শিডিউল দেখতে হবে। তারপরেও যদি কোর্স রিলেটেড আমি সেশনের কথা বলি, এই মুহূর্তে আমার যেই rabbil.com এখানেও কমপ্লিট পাইথনের একটা কোর্স আছে, আপনারা দেখতে পারেন। আইদার আপনারা ইন্টারেক্টিভ কেয়ারেও একটা কমপ্লিট পাইথনের কোর্স আছে, আমি একটুখানি এখানে দেখায় দেই। ইনটিউটিভ কেয়ারও পাইথন জ্যাঙ্গোর একটা কোর্স আছে, যেটা হচ্ছে আপনাদের সাইদুর রহমান সেতু ভাই যেটাকে ম্যানেজ করেন। আপনারা সেটা দেখতে পারেন। কোর্স রিলেটেড আমি আশা করি যে কোনো প্রশ্নের উত্তর এই কোর্সের যে ল্যান্ডিং পেজ আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। আর পাইথনে আমার একটা কোর্স আছে, যদিও এই ওয়েবিনারটা কোনো কোর্সের মার্কেটিং না, কোনো কোর্সের ব্রিফিং না, তারপরে যেহেতু আপনারা জানতে চাচ্ছেন সেহেতু আপনাদেরকে বলা। পাইথন যদি শিখতে চান তাহলে পাইথনের কোর্স নিয়ে যদি কারো কোনো ইনস অ্যান্ড আউটস জানার থাকে, আমার ল্যান্ডিং পেজে যদি আপনারা যান, এইখানে আপনি পুরো ডিটেলটা এখানে দেখতে পাবেন। ঠিক এখানে পাইথনের আমার কোর্সে যেরকম যা যা ডিটেল এখানে সব বলা আছে, এভরিথিং ইজ হিয়ার, ঠিক সেরকম ইনস্ট্রাকটিভ কেয়ারেরও পুরো ডিটেল কিন্তু এখানে বলা আছে। হ্যাঁ, কোর্সের বিষয়বস্তু, কি কি শিখবেন না শিখবেন, এভরিথিং এভরিথিং। হ্যাঁ, সো আমি আশা করি যে ওই ল্যান্ডিং পেজগুলো ভিজিট করলে কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তরটা আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আর আমাদের ওয়েবিনারটা কোর্স রিলেটেড না, তারপরেও আমি আপনাদেরকে গাইড করে দিলাম, ইউ ক্যান এক্সপ্লোর। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আচ্ছা নেক্সট ভাইয়া, কোনো। আমার একটা কিছু বলার কি? ছিল। জি বলেন। জি, ভাইয়া, আপনার প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ারটা, ভবিষ্যতে ক্যারিয়ারটা কিরকম হতে পারে? ভবিষ্যতের ক্যারিয়ারটা কেমন হয়? হুম। আচ্ছা, ক্যারিয়ারের শুরুটা হয়, দেখেন এই এই ক্যারিয়ারের পার্টটা অনেক লম্বা, বুঝছেন। শুরু হয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ডেভেলপার বা অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে ক্যারিয়ার শুরু, দেখেন, দ্যাট ইজ স্টেজ ওয়ান। এরপরে সফটওয়্যার ডেভেলপার বা ইঞ্জিনিয়ার লেভেল ওয়ান, লেভেল টু, তারপরে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে টেক লিড, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে হচ্ছে ম্যানেজার, তারপরে সিনিয়র ম্যানেজার, তারপরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তারপর ডেপুটি জেনারেল ম্যানেজার, তারপরে সিটিও। সে লম্বা একটা ক্যারিয়ার পাথ, বুঝছেন। জি ভাইয়া, মানে অনেকে বলে যে যারা সিএসসি স্টুডেন্ট তাদের ভবিষ্যতে জবের সংখ্যা কমবে, মানে থাকবেই না। তারা হচ্ছে বোঝে না, তারা মানে বলে। মানে বলতেছে যে যে হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেরকম চ্যাট জিপিটি, আবার জেমিনি আসতেছে, তো ওখানে তো সবকিছু দিলেই অটোমেটিক আসতেছে যে উত্তর। কারণে আরো জব বাড়বে সেই কারণটাকেই আপনি উল্টা পেঁচায় বলতেছেন যে ওই কারণে জব কমবে, বিষয়টা এরকম হয়ে গেছে, বুঝছেন। জি ভাইয়া। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আগে একটা সফটওয়্যার দিয়ে কি করা যাইতো? খুব লিমিটেড কাজকর্ম করা যাইতো। 2005, 2006, 2007-এর কথা চিন্তা করেন, 2010-এর কথা চিন্তা করেন, 2015-এর কথা চিন্তা করেন।
দুই জি হাজার ভাইয়া। বিশের কথা চিন্তা করেন, ধীরে 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 সফটওয়্যারের ক্যাপাবিলিটি বাড়তেছে কিনা? জি ভাইয়া। সফটওয়্যারের ক্যাপাবিলিটি যদি বাড়ে তাহলে ওই সফটওয়্যারটা বানায় কারা? যারা কোডিং করে, যারা ইঞ্জিনিয়ার, তারা তো নাকি? তাহলে জি ভাইয়া। ডে বাই ডে টেকনোলজির ডিমান্ড যদি বাড়ে তাহলে টেকনোলজির যারা নির্মাতা তাদের ডিমান্ডও তো বাড়বে নাকি? তো টেকনোলজি জি তো ভাইয়া। তাদের চাকরি খাওয়ার জন্য তৈরি হচ্ছে না, বরং এই টেকনোলজির কারণে তাদের আরো 10টা চাকরির স্কোপ তৈরি হবে। এখন কোম্পানিগুলোতে আগে ডেটা সায়েন্স রিলেটেড কিছু ছিলই না, বাংলাদেশেই ছিল জি না, ভাইয়া। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আগে ডেটা সায়েন্সের কোনো পোস্ট ছিল না, এখন পোস্ট ক্রিয়েট হচ্ছে। এবং ইভেন এই চ্যাট জিপিটি আরো ভালো যখন করতেছে সামনে, আপনি দেখেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদা করে পোস্ট ক্রিয়েট হচ্ছে। জি ভাইয়া। হচ্ছে কিনা বলেন? যে প্রম্পট জি ইঞ্জিনিয়ারিং ভাইয়া। এর জন্য আলাদা পোস্ট ক্রিয়েট হচ্ছে এখন সামনে। হ্যাঁ, এখন যারা হচ্ছে ভাই ডাটা এন্ট্রি করতো তাদের চাকরি তো আজকেও থাকতো না, কালকেও থাকতো না, তাই না? তো এখন ওদেরকে নিয়ে যদি হাউটাস করেন আপনি তাহলে তো হবে না। আমি বুঝাইতে পারি নাই। মানে যারা এই ধরনের কাজকর্ম করতো, যেই কাজটা দিয়ে ইন জি লং ভাইয়া। টার্ম কিছু হবে না, তাদের কাজটা তো আজকেও থাকবে না, কালকেও থাকবে না, সেটা তো টেকনোলজির দোষ না। এখন চিন্তা করে দেখেন, একটা সময় ছিল কি, ওই যে আপওয়ার্কে বা freelancer.com-এ ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতো মানুষ, করতো না? জি আমারই ভাইয়া। বন্ধু জি বান্ধব ভাইয়া। অনেকে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হাজার হাজার ডলার কামাই করতো। ওই যে জি ছবির ভাইয়া। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো শুধু। হ্যাঁ। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজকর্ম আছে আর নাই। না ভাইয়া, এখন তো নাই। তো এখন সময়ের সাথে সাথে তো ট্রেন্ডের পরিবর্তন আসবে, আসবে তো নাকি? তো জি এখন ভাইয়া। যে আমার বন্ধুটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো, ও এখন যদি এখন চিন্তা করে থাকে যে আমি ওইটাই সারা জীবন করবো আর কিছু করব না, এখন ও যদি জি এখন ভাইয়া। ফেসবুকে একটা পোস্ট দেয় যে এআই আসার কারণে পাইথন তো এখন ফটো ব্যাকগ্রাউন্ড এমন সুন্দর করে রিমুভ করে দেয়, আমার তো আর কাজ নেই, আমার আর চাকরি নেই, তাহলে এআই চ্যাট জিপিটি পাইথন আমার চাকরি খেয়ে ফেলছে, এখন ওর চাকরি তো এমনিতেও থাকতো না। জি ভাইয়া। এখন আপনি এই বুঝতে টেক ইন্ডাস্ট্রিতে আপনি নিজেকে যতক্ষণ পর্যন্ত আপডেট রাখবেন ততক্ষণ পর্যন্তই আপনি জীবিত। যদি নিজেকে আপডেট আপনি না করেন তাহলে আপনি দায়ী, আপনি মরে যাবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন যারা জি ভাইয়া, নিজেদেরকে বুঝতে পেরেছি। আপডেট না করার কারণে চাকরি হারাবে, এটা তো দোষটা তো সম্পূর্ণ তাদের। এইটা দোষটাকে জি নিয়ে ভাইয়া। এসে আপনি পুরো ইন্ডাস্ট্রির উপরে কেন চাপায় দিচ্ছেন? বুঝেন বুঝতে নাই পেরেছি আমার কথা? ভাইয়া। এখন আমি রাব্বিল যদি আমার নিজেকে আপডেট না করি, আমি রাব্বিল আমাকে নিজেকে যদি আমি আপডেট না করি, আপনারাই আমার কাছে কেউ পড়তে আসবেন? বলেন তো, না ভাইয়া। আসবেন? ওই 2017 সালে আমি জাভা কোডলিন নিয়ে পড়াশোনা করাইতাম, এখনো যদি ওইটা নিয়ে পড়াশোনা করাই, মানুষজন আমার কাছে পড়তে আসবে? পড়তে আসবে না তো ভাই। এখনো যদি না আমি ভাইয়া। হতো, আমি 2010 সালে প্রথম সি প্রোগ্রামিং শিখছিলাম, এখন আমি চিন্তা করলাম আমি তো সি প্রোগ্রামিং প্রথম শিখছিলাম, তাহলে সারা জীবন সি প্রোগ্রামিং নিয়ে কাটাই দেবো। একটা সি প্রোগ্রামিং এর ওয়েবিনার করেন তো, 20 জনও আসবে না। তো এখন সেইটার দোষ কি প্রোগ্রামিং এর, নাকি দোষ আমার? আমি নিজেকে আপডেট করি নাই, সো আমি তলিয়ে যাওয়ার কারণে দোষ যদি আমার হয়, তাহলে সেইটার দোষটা ইন্ডাস্ট্রির উপরে বা এই পুরো পেশাটার উপরে কেন আসতেছে আমি বুঝি না। দোষ তো তার, আপডেট করে নেই নিজেকে, চলে গেছে। সেটা তো যে কোনো পেশার ক্ষেত্রে, নিজেকে যদি আপডেট না করেন আপনি হয় ওই জায়গাতে থাকবেন, না হয় আপনি পেশা থেকে ডিসকার্ড হয়ে যাবেন, না হয় আপনি যেই জায়গাতে আছেন ওই জায়গাতে থাকবেন। ভাই মাইন্ড করেন না, একটা কথা বলি, এখন ইন্ডাস্ট্রিতে অনেক বলেন বড় ভাই ভাইয়া। আছে দেখবেন যে আহ, এই বয়সে এসে তাদের যেই লেভেলে থাকা দরকার ওই লেভেলে নাই, এখনো সফটওয়্যার ডেভেলপার, না হয় সফটওয়্যার ডেভেলপার লেভেল 1 লেভেল 2, ক্যারিয়ার 10 বছর আগেও যা ছিল এখনো তাই আছে। অনেকে দেখবেন ফেসবুকে এসে ফ্রাস্ট্রেটিং পোস্ট দেয় যে ভাই বেতন পাই না, বেতন বাড়ে না। আরে বাড়বেটা কোথায় থেকে রে ভাই? আপনি 10 বছর 15 বছর ধরে একই পোস্টে আছেন, এটা দ্বারা কি বুঝায় বলেন তো? একটা ওনাকে লোক উনি। 10 10 বছর ধরে একটা পোস্টেই আছে, 10 বছর ধরে, জি 10 বছর আগেও সে সফটওয়্যার ডেভেলপার ছিল, এখনো সফটওয়্যার ডেভেলপার। বা ধরেন 10 বছর আগেও সে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ছিল, এখনো সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এই 8 10 বছরে তার না হয়েছে কোনো প্রমোশন, না হয়েছে কিছু। এখন সেই লোকটা এসে যদি এখন আপনাকে এই ফ্রাস্ট্রেশনের গান শোনায়, আপনি ওই গানটা শুনবেন? একটা লোক না দশ ভাইয়া। বছর একটা পোস্টে স্টে করা মানে বুঝেন? জি সে ভাইয়া। কেন ওই 10 বছর ধরে একই পোস্টে কেন? এই প্রশ্নের জবাবটা সে আগে নিজেকে আপগ্রেড করতে পারেনি। আপডেট করতে পারেন নাই তো। জি ভাইয়া। এখন এই ধরনের অনেকগুলো পোস্ট আপনি সোশ্যাল মিডিয়াতে পাবেন, দেশের বাইরেও অনেক ভাই আছে এরকম, দেখবেন 5 বছর আগেও যা ছিল এখনো তাই। তো আপনি 5 বছর আগেও সফটওয়্যার ডেভেলপার হিসেবে চাকরি খুঁজতেছিলেন, এখনো চাকরি খুঁজতেছেন, তো এখন আপনার তো চাকরি দিবে না। কেন দিবে? কারণ যারা সফটওয়্যার ডেভেলপার এই ডেজিগনেশন হোল্ড করতেছে তাদের এভারেজ যদি আপনি বয়স চিন্তা করেন, কত হবে? অ্যারাউন্ড 35।
এখন আপনি 45 বছর বয়সে এসে সফটওয়্যার ডেভেলপার জব খুঁজতেছেন, আপনার সিভি কেউ নেয় না, আপনি সেটা নিয়ে আক্ষেপ করতেছেন। নিবে এটা কেন? কারণ যেখানে সিভি জমা দিচ্ছেন সেই কোম্পানিও তো আপনার সিভিটা দেখে বুঝতেছে যে একটা লোক অমুক কোম্পানিতে 10 বছর ধরে একই পজিশনে হোল্ড করতেছিল, তো ওরে আজাইরে ডেকে লাভ কি? এটা তো খুবই কমন একটা বিষয়, জি ভাইয়া। এটা খুবই কমন বিষয়। এবং এনাদের এনাদের সংখ্যা খুব কম। So এখন ওইটাকে দিয়ে আপনি পুরো ইন্ডাস্ট্রিকে তো জাজ করতে পারেন না। আমি দেখেছি জি ফেসবুকে ভাইয়া। অনেক কয়েকজনের পোস্ট দেখেছি, চাকরি নাই হা উতাস করতেছে, আহ, এই সমস্যা ওই সমস্যা, বেতন বাড়ে না, আমার অনেক এক্সপিরিয়েন্স, আমার বেতন বাড়ে না। আপনার অনেক এক্সপিরিয়েন্সতে আপনার ডেজিগনেশন কেন সফটওয়্যার ডেভেলপার কেন? আপনার ডেজিগনেশন তো হওয়ার কথা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, আপনার ডেজিগনেশন তো হওয়ার কথা সফটওয়্যার আর্কিটেক্ট। অথচ আপনি ফাল পাচ্ছেন যে আপনার অনেক এক্সপিরিয়েন্স থাকলে আপনার ডেজিগনেশন ওখানে কেন ভাই? জি ভাইয়া। আমাকে বুঝান এই জিনিসটা। এই জিনিসটা কি আপনারা কখনো চিন্তা করেছিলেন, আস্ক করেছিলেন? কাউকে করেন নাই। হুম, না ভাইয়া করিনি যে কখনো। আমার অনেক এক্সপিরিয়েন্স কিন্তু আমার এই নাই ওই নাই। এখন আপনার অনেক এক্সপিরিয়েন্স, আপনার ডেজিগনেশন তো বলে না যে আপনার অনেক এক্সপিরিয়েন্স। আপনার অনেক এক্সপিরিয়েন্স তো আপনার ডেজিগনেশন কাজকর্ম তো বলে না আপনার অনেক এক্সপিরিয়েন্স। আপনার পোর্টফোলিও তো বলে না আপনার অনেক এক্সপিরিয়েন্স। এবং গ্রুপে অনেকে লেখালেখি করে, তাদেরকে আমি ফেসবুকে নক দিয়ে তাদের পোর্টফোলিও মানে দেখতে চেয়েছি। আমি 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 নিজে তাদেরকে বলেছি, ভাই আপনি ফেসবুকে এরকম লেখালেখি করছেন যে চাকরি নাই, এটা নাই, সেটা নাই, আপনি খুব হতাশা ব্যক্ত করছেন, আপনি অনেক এক্সপিরিয়েন্স, ভাই যদি কাইন্ডলি আপনার পোর্টফোলিওটা আমার সঙ্গে একটু শেয়ার করতেন বা সিভিটা যদি একটু শেয়ার করতেন, আপনাকে ডেফিনেটলি আমি হেল্প করব। স্টিল নাও যতজনকে আমি নক করছি কেউই কোনোদিন তাদের পোর্টফোলিও, তার সিভি কোনোদিনই শেয়ার করে নাই। স্টিল নাও টুডে, আজকে পর্যন্ত না। তাদের লিঙ্কডইন লিগেও আপনি কোনো অ্যাক্টিভিটি দেখতে পাবেন না। জি ভাইয়া। কিন্তু ওই ঠিকই একটা অ্যানোনামাস একটা পোস্ট দিয়ে দিবে যে হচ্ছে চাকরি নাই, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আমি অনেক এক্সপিরিয়েন্স, দীর্ঘ 5 বছর ধরে কাজ করছি, আমার বেতন 12,000। দীর্ঘ 5 বছর ধরে আপনি কাজ করছেন, আপনার বেতন এখনো 12,000 বা 15,000 বা 20,000, তাহলে 5 বছরে আপনার কেন কোম্পানি আপনাকে ইনক্রিমেন্ট দিল না? আপনি এই জায়গায় কাকে দোষ দিবেন, ডেভেলপারকে না কোম্পানিকে? আমি ডেভেলপারকে দোষ দিব। ডেভেলপ। কারণ আপনি জি ভাইয়া। কোম্পানিকে টাকা ইনকাম করে দেন, সেখান থেকে কোম্পানি আপনাকে বেতন দেয়। আমাকে বুঝান ঠিক কিনা বলেন। জি আপনি কাজ জি করে ভাইয়া। টাকা ইনকাম করেন, সেখান থেকে তো কোম্পানি আপনাকে বেতন দেয়, তাই না? এখন জি। আপনি যদি ভাই কাজ করে কোম্পানিকে কিছু না দিতে পারেন, কোম্পানি আপনার বেতন কোত্থেকে বাড়াবে? কোম্পানি কি পকেট থেকে আপনাকে টাকা দিবে? না। ভাই আমি ফিনটেকে চাকরি করি লাস্ট 5.5 ইয়ার, আমার 5.5 বছরে 6টা ইনক্রিমেন্ট হয়েছে। 6বার ইনক্রিমেন্ট হয়েছে আমার, 6বার বেতন বাড়াইছে কোম্পানি আমার। তো কেন বাড়াইছে? কোম্পানিতে আমি কাজ করছি, আমি ইম্প্যাক্ট করছি, সেটা দিয়ে কোম্পানির একটা বিজনেস ভ্যালুয়েশন তৈরি হয়েছে, কোম্পানি তো সেখান থেকে আমাকে টাকা দেয়। কোম্পানি তো নিজের পকেট থেকে দেয় না। তারা কোম্পানির সিটিও আছে, বস আছে, সিইও আছে, ওরা কি নিজের জমি বেচে নিয়ে এসে এমপ্লয়ীদেরকে ইনক্রিমেন্ট দিবে, বেতন দিবে, টাকা দিবে? না ভাই। আপনি ভালো কাজ করবেন, আপনাকে প্রমোশন দিবে, আপনি ভালো কাজ করবেন, আপনাকে ইনক্রিমেন্ট দেবে, আপনি আগে যাবেন, কোম্পানি আগে যাবে, তাই কি না? আপনি তো কোম্পানির একটা জি পার্ট। ভাই। এখন জি আমরা ভাই। ওইসব কিছু করব না। আমাদের শুধু কোম্পানি নিয়ে হচ্ছে আমাদের মানে আহ, আরে ভাই একটা কোম্পানিতে থাকা মানে হচ্ছে ওই কোম্পানি হচ্ছে আপনার পরিবার, আপনার ফ্যামিলি, তাই না? আপনার জি ভাই। কর্মক্ষেত্রটাকে আপনার ফ্যামিলির মতো ভালোবাসতে হবে। সেখানে কোনো কর্মক্ষেত্রে কোনো যদি সমস্যা হয়, ভাই কর্মক্ষেত্রে সমস্যা হওয়াটা অস্বাভাবিক কিছু না। করোনার সময় বাংলাদেশের পুরো ইন্ডাস্ট্রি বাংলাদেশের মাইনাসে চলে গেছিল পুরো করোনার একটা বছর। এই ছাত্র আন্দোলনের এই জি। সময়টাও আমাদের ইন্ডাস্ট্রি অনেক মাইনাসে চলে গেছে, ইন্টারনেট ছিল না, ছাত্র আন্দোলনের সময় অফিস আদালত বন্ধ ছিল, অনেক কিছু ছিল। এখন একটা পরিবার হিসেবে একটা পরিবারের ভুল ত্রুটি নিয়ে আপনি একটা পরিবারকে, আপনার পরিবারে যদি আপনার বউয়ের সাথে ঝগড়া হয়, আপনি ফেসবুকে লিখবেন? বলেন তো, লিখবেন না তো। উম, না পরিবারের ভাইয়া। সমস্যা পরিবারেই মেটামেটি করবেন। এখন কোন কোম্পানিতে কার কি সমস্যা হয়েছে, কোন কলিগের সাথে কি হয়েছে, কেন বেতন দেয় নাই, এগুলো নিয়ে ফেসবুকে একদম ফাটাফাটি করে ফেলবে। ফেসবুকে দরকার কি ভাই? পরিবারের সমস্যা পরিবারেই সলভ করেন, তাই না? এটা নিয়ে জি ভাইয়া। ফেসবুকে আসার তো কোনো দরকার নাই। আসার কারণে কি হচ্ছে বলেন তো, দুইটি একটা কোম্পানির নামে ব্যাড রেপুটেশন তৈরি করা হচ্ছে। আর দুইটা একটা কোম্পানির নামে ব্যাড রেপুটেশনটা তৈরি হয়ে তখন এই জিনিসটা জাস্ট লাইক ভাইরাস এমন ভাবে ছড়ায় যাচ্ছে যে বাংলাদেশের কোনো সফটওয়্যার কোম্পানি মনে হয় ভালো না। সবাই হচ্ছে বেতন দেয় না, সবাই হচ্ছে এই অবস্থা, সবাই ওই অবস্থা। তাহলে বাংলাদেশে এত হাজার হাজার লোকজন যারা চাকরি করতেছে, তারা সবাই কি হাওয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে বলেন তো? কেউই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি যে না ভাইয়া। বেশ কিছু ভাইয়া আহ, আমার একটা প্রশ্ন আছে জি ভাইয়া। বলবেন। সেটা হলো আমি এইচটিএমএল সিএসএস শেষ করছি, এখন জাভা স্ক্রিপ্টে যাব। তো এখন
আমি কি জাভা স্ক্রিপ্ট করার আগে কি গিট এন্ড গিটহাব শিখবো নাকি? জাভাস্ক্রিপ্ট গিট অ্যান্ড গিটহাব আলাদা করে শিখতে হবে বিষয়টা এরকম না। হ্যাঁ, গিট অ্যান্ড গিটহাব আলাদা করে শিখতে হবে বিষয়টা এরকম না। আপনি শুরু করেন, পাশাপাশি গিটহাবটা শুরু, গিটহাবটা শেখা কঠিন কিছু না। ওই 3-4 ঘন্টার একটা হয়তো বা সেশন। গিটহাব কিন্তু অনেক হিউজ, মানে প্যারা দেবে আপনাকে সেটা না। আপনি প্রোগ্রামিং শেখার ফাঁকেই 7 দিন বা 15 দিন একটা টাইম সেট করে নেন যে ওই সময় আপনি গিটহাবটা শিখে ফেলবেন। এটা ওই জার্নির মাঝখানেই শিখতে হবে, এটা আগে পরে কিছু না, বুঝছেন? জি ভাই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে, আবার নেক্সট কোনো আনস্ক্রিপ্টেড ওয়েবিনার নিয়ে, যেখানে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের মাঝে দ্য ট্রু ফ্যাক্ট, কারণ আমি এই বিষয়গুলো সম্পর্কে কথা বলার সময় একেবারে ডিফেন্সিভ থাকি না। অনেকে ডিফেন্সিভ থাকে, কথা বলে না। এখন ঘটনা হচ্ছে, আমি টিচার হিসেবে যদি আপনাকে আম, মাঝ রাস্তায় একটা উত্তর দিলাম, যেই উত্তরটা ডানেও না বামেও না, তো আমি টিচার হিসেবে নিজেই যদি একটা কনফিউজিং উত্তর আপনাকে দেই, তাহলে আপনি নিজেই তো কনফিউজ থাকবেন। বরং আমি একটা কনফিউজিং অ্যান্সার দেওয়ার কারণে আপনার সেখান থেকে আরো 10টা কনফিউশন তৈরি হবে। এই জন্য আমি কিন্তু একটু ডিফেন্সিভ কম থাকি, যেটা হ্যাঁ তো হ্যাঁ, যেটা না তো না, এভাবে একটু ডিরেক্টলি কথা বলার চেষ্টা করি। এতে করে হয় কি, লার্নারদের ভিতরে কনফিউশন ক্রিয়েট হয় না। আদারওয়াইজ লার্নারদের ভিতরে একটা হিউজ কনফিউশন ক্রিয়েট হওয়ার চান্সেস থেকে যায়। যেরকম এই অনেকেই বলেছে যে এআই আসছে, চ্যাটজিপিটি আসছে, কোডিং করা লাগবে না আর। এটা করার কারণে চিন্তা করে দেখেন তো, কত শত শত হাজার হাজার লার্নারদের ভিতরে কনফিউশন ক্রিয়েট হয়েছে। অনেকে পড়াশোনাই ছেড়ে দিছে। তো কি দরকার ভাই এতগুলো লার্নারদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করার? দরকার নাই। ভাইয়া অনেকে এইভাবে সিএসসি সাবজেক্ট নিতে চায় না। অনেকে হ্যাঁ নিতেছেই না, মানে অহেতুক একটা তৈরি করার দরকারটা কি? আমি যেই বিষয়টা আমার আমার কাছে পুরো অ্যানালাইসিস নাই, সেটার একটা খণ্ড অ্যানালাইসিস দিয়ে তো আমি পুরো মার্কেটকে জাজ করতে পারি না, পারি না। যেখানে ইন্ডাস্ট্রি আগায় যাচ্ছে, যেখানে ইন্ডাস্ট্রিতে কাজের স্কোপ বাড়তেছে, ভ্যালুয়েশন বাড়তেছে, মানে যেই জিনিসটার কারণে, যে এআই এর কারণে মানুষ ফাস্টার হচ্ছে, সেটার কারণেই আপনি কাজকর্মই ছেড়ে দিচ্ছেন সেটার ভয়ে। মানে কি বিষয়টা কেমন হয়ে গেল, জি ভাইয়া। তাই না? মানে বিষয়টা কেমন হলো, আমি আসলে এই বিষয়ের কোনো জি ডেফিনেশন ভাইয়া। খুঁজে পাই না। ডেফিনেশনটা কেমন বলেন তো? কেমন ডেফিনেশনটা কেমন? যে ইন্ডাস্ট্রিতে নতুন একটা পরিবর্তন আসছে, যে পরিবর্তনটাকে অ্যাডাপ্ট করে আপনার ক্যারিয়ারকে আপনি 10x ফাস্টার করে ফেলবেন। আগে যেখানে আপনি 10,000 টাকা কামাইতেন, এখন 1 লাখ টাকা কামাইবেন। জি ভাইয়া। যেখানে আপনি আগে 6 মাসে একটা প্রজেক্ট করতেন, সেখানে 5টা প্রজেক্ট করবেন। তাই কিনা বলেন? যেখানে জি আপনার ভাইয়া। বেশি প্রোডাক্টিভ হওয়ার কথা, সেখানে আপনি ওই জিনিসটাকেই নেগেটিভ ভাবে রিপ্রেজেন্ট করে বলতেছেন যে ওইটার কারণে আপনি আর নাই, অথচ ওইটার কারণে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। আগে আমি রাব্বিল 10টা ভিডিও বানাইতাম, এখন আরো 100টা ভিডিও বানাবো আমি। আগে আপনি জি একদিনে ভাইয়া। যেই জিনিসটা শিখতেন, এখন 1 ঘন্টায় শিখবেন, তাই না? আগে আপনি জি ছয় ভাইয়া। মাসে যে জিনিসটা শিখতেন, এখন 1 মাসে শিখবেন। সো যেটা দিয়ে আপনার প্রোডাক্টিভিটি বাড়ায় বাড়ায় আপনার সামনের দিকে যাওয়ার কথা, যেই অস্ত্রটা দিয়ে, চ্যাট জিপিটি বা ওপেন এআই হোয়াট এভার, সেটাকেই আপনি বলতেছেন যে কি আপনার চাকরি খেয়ে ফেলবে, আপনার আর দরকার নাই। জি জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। আমি এই জিনিসটা তো আমার মাথায় আসে না। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। যিনি আছেন এখানে হোস্ট হিসেবে, আহ, এটা ইন করে দিবেন, হ্যাঁ? আমি লিভ নিচ্ছি। আসসালামু জি আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভাই।